এআইও আমার মনে হয় যে এইভাবে নতুন অনেক কিছু নিয়ে আসবে, কারেক্ট। অনেক কিছু হচ্ছে ডিস্ট্রয় হয়ে যাবে। কোন জিনিসটা অটোমেট হয়, যে জিনিসটা চাহিদা আছে, কেউ থাকুক না হুম, থাকুক, ওরা লটা মেনটেন মেনে চলে করতেছে। না, বাংলাদেশে তো আসলে এরকম এটা ভাবা টাফ যায় না। বা খুব একটা ভাবা যায় না। হুম, তো ওইখানে ভিপিএন অন করেই অলওয়েজ চলতে হইতো গুগল ম্যাপ চালানোর জন্য। খুব একটা আমরা ল্যাঙ্গুয়েজ বুঝতেছিলাম না, তো বাসে উঠছি। এখন আমরা যেখানে যাইতে চাচ্ছি ওটা কোন স্টপেজে, ওইটা ড্রাইভারকে বুঝাইতে পারতেছিলাম না। আসসালামু আলাইকুম সোহান ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হিরা ভাই, আমি এই তো আহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ভাই। তো আমাদের অনেকদিন একটা ডিসকাশন পেন্ডিং ছিল, যদিও জি আমাদের ডিসকাশনটা আসলে ইন্টারভিউ নিয়ে হওয়ার কথা ছিল, বাট ওই ইন্টারভিউটা একটু ডিফারেন্ট ফরম্যাটে আমরা করছি আসলে। জি তো ভাই আমরা আজকে খুবই অল্প সময় পাবো আপনার সাথে কথা বলার জন্য। আহ, এই অল্প সময়টার মধ্যে আমরা অনেক কিছু টাচ করবো ইনশাল্লাহ। তো ফার্স্ট আমি বলতে চাই যে এই লাস্ট 8-9 দিনের মধ্যে আমরা অনেকগুলো এআই আপডেট দেখলাম। তো যেটা হয় যে এআই আপডেট দেখার পরে আমরা ফার্স্ট সফটওয়্যার ডেভেলপাররা প্যানিকড হই। ফার্স্ট সফটওয়্যার ডেভেলপারই প্যানিকড হই, কারণ দেখি আমরাই প্রথমে আপডেটগুলো পাই। তারপর দেখি যে একটু কোড লিখে দিলে বা কিছু একটা লিখে দিলে বা ভয়েস ইনপুট দিলেও কোড লিখে দিচ্ছে। তো এটা আসলেও একটা মানে খুবই খুশিও লাগে অ্যাট দ্য সেম টাইম, আবার অ্যাট দ্য পয়েন্টে মনে হয় যে এটা কি আসলেও কি আমার চাকরি খেয়ে দিবে, ওই ফিলিংসটাও থাকে। সো এই জিনিসটা আপনি কিভাবে কনজিউম করতেছেন বা আপনি কিভাবে প্রসেস করতেছেন, হোয়াট আর দ্য প্রিপারেশন সেট দ্যাট ইউ আর টেকিং, যে না আমি আমি অ্যাডাপ্টেশন এই পলিসি মানে নিতেছি, এই বিষয়টাকে আপনি কিভাবে আর কি দেখতেছেন? আচ্ছা, হ্যাঁ, এখানে ভয় পাওয়ারও ব্যাপার আছে। আবার একদিক দিয়ে চিন্তা করলে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমার প্রোডাক্টিভিটি বাড়ানোর মতো হচ্ছে আমি একটা অ্যাসিস্ট্যান্টের মতো আচ্ছা। পাচ্ছি। তো আমার মনে হয় যে এটা পুরোটা হচ্ছে অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমার মাইন্ডসেটের উপর নির্ভর করবে। হুম, যে আমি যদি নিজেকে একজন ইঞ্জিনিয়ার হিসেবে চিন্তা করি, হুম, হুম। তাহলে অলওয়েজ কিন্তু আমার ফোকাস কি প্রবলেমের সলিউশন করা। এবং আমরা অলওয়েজ চিন্তা করি কি, যে আমরা অ্যাজ এ হিউম্যান আমাদের যে ক্রিটিক্যাল থিঙ্কিং কারেক্ট। আছে, প্রবলেম সলভিং মাইন্ডসেট আছে, হুম, হুম, কোলাবোরেশন করার হচ্ছে ক্যাপাসিটি আছে, হুম, হুম, এটা দিয়ে আমরা অলওয়েজ হচ্ছে বিভিন্ন ধরনের নতুন নতুন প্রবলেম আসে হুম। সেগুলোর সলিউশন করি। তো অ্যাজ এ আচ্ছা। হিউম্যান আমাদের এই যে অ্যাডভান্টেজগুলো আছে, একটা এআই এর কিন্তু আবার ডিরেক্টলি এই অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ নাই। নাই। কিছু কিছু কারেক্ট। ক্ষেত্রে তাদের রিসোর্স বেশি, আচ্ছা। তারা আমাদের চেয়ে ফাস্টার কাজ করতে পারে। আমাদের যেমন মেমোরি বা অন্যান্য কিছু জায়গায় লিমিটেশন আছে, একটা এআই এর সেখানে নাই। কিন্তু হুম। এআইকে কিন্তু আবার হচ্ছে ট্রেন আপ করতে তাকে কিছু ডেটা দিতে হয়, ডেটা দিতে এনাফ হয়। ট্রেন আপ করতে হয়, তারপর সে আউটপুট দিতে পারে। হুম, তো এখানে ব্যাপার হচ্ছে আমি যদি এআইকে আমার প্রোডাক্টিভ টুল হিসেবে ব্যবহার করতে হুম, পারি, হুম। আমি ফাস্টার হব। ফাস্টার হবো, কিন্তু এই কারেক্ট। জায়গায় আবার ফোকাসটা রাখতে হবে এই জায়গায় যে আমি এআইকে দিয়ে এমন কাজ করাইতে পারতেছি যেগুলো রিপিটিটিভ হুম। টাস্ক। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এআই নিজে থেকে হচ্ছে যে কিছু জিনিস অ্যানালাইসিস করে অনেক নতুন নতুন প্রবলেমের সলিউশনও করতে পারে। কিন্তু এইখানে কিন্তু সে 100% রেজাল্ট এখনো দিতে পারতেছে দিতে না, পারতেছে হিউম্যান না। ইন্টারভেনশনের প্রয়োজন হচ্ছে। তো আমি মনে করি যে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আমার মাইন্ডসেট যদি অলওয়েজ এরকম থাকে যে যেসব রিপিটেটিভ কাজ আছে বা যেই জায়গায় আমার ফাস্টার হচ্ছে কাজ করা দরকার, হুম, সেখানে আমি এআইকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করব। আর যে জায়গাগুলোতে এখনও হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের দরকার হুম, আছে, কারণ হিউম্যান সিভিলাইজেশনের হিস্টোরি যদি আমরা দেখি, হিউম্যান হুম। সিভিলাইজেশন কখনো আটকে থাকে নাই। কারেক্ট, একটা প্রবলেম আসছে, কারেক্ট। সেটার সলিউশন হয়েছে, হুম, সেটা পুরোপুরি চলে গেছে, আবার নতুন কিছু চলে আসছে। তো এআইও আমার মনে হয় যে এইভাবে নতুন অনেক কিছু নিয়ে আসবে, কারেক্ট। অনেক কিছু হচ্ছে ডিস্ট্রয় হয়ে যাবে। হুম, কিন্তু এই রেভলিউশনের মাধ্যমে আবার নতুন অনেক রোল তৈরি হবে, নতুন অনেক হচ্ছে কাজ করার সুযোগ তৈরি হবে। কারেক্ট। তো আমাদেরকে আসলে এইখানে হচ্ছে মাইন্ডসেটটা রাখতে হবে অ্যাডাপ্টিবিলিটির মাইন্ডসেট, যে যেই সিচুয়েশন আসবে আমরা সেইখানে হচ্ছে অ্যাডাপ্ট করে নিব। বাট যেই জিনিসটা হয়তো করা যাবে না সেটা হলো যে আগে যখন লাইক 10 বছর আগে, 12 বছর আগে আমি যখন ক্যারিয়ার শুরু করছি, আমার হয়তো মনে হয়েছে যে লাইক আমি কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট জানলে, হুম। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কিছু জিনিস জানলেই আমার ক্যারিয়ার হয়তো সারা জীবন চলে কারেক্ট, যাবে। কারেক্ট। এখন আর সেটা থাকতেছে থাকবে না, না। আমাদের লার্নিং কমপ্লেক্সিটি লেয়ার বাড়বে আর কি। কন্টিনিউয়াসলি হচ্ছে হুম। কন্টিনিউ করে যেতে হবে আর কি। কারেক্ট। না ওইটা তো বলছেন না, মানে আমি এমনি আলোচনার খাতিরে যদি আমরা জি চিন্তা করি, লেটস অ্যাজিউম যে কোম্পানি আপনাকে এমন একটা, মানে আমি আজকে থেকে 10 বছরের পরের কথা বলতেছি, জি আমাদেরকে আসলে যে এখনই জিনিসটা আসবে, জিনিসটা ওইরকম না। ধরেন 15 বছর পর আমরা একটা ফিউচারিস্টিক সিচুয়েশনে গেলাম, রাইট। যেখানে আসলে আপনার ডেফিনেটলি 20 বছর আগে যেভাবে কোড লেখা হতো যেসব টুল দিয়ে, এখন তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কেউ কোড লিখতে যাবে না আনটিল রাইট। আনলেস ইউ হ্যাভ দ্যাট স্পেসিফিক ওয়ার্ক, যাকে যাইতেই হবে ওই লেভেলে। ট্রু। তো ধরেন যে লিখে ফেললো, ও ওর মতো কোড এলএলএম নিয়ে বসলে বা কোড জেনারেশন টুল নিয়ে বসলেই ও লিখে দিল। তো আপনার কাছে কি মনে হয় যে কি আর কি স্কিল সেট দরকার? মানে আমি জিনিসটা যদি আরো পরিষ্কারভাবে বলি, যে হুম হুম কোড আপনি চিন্তা করলেই কোড হয়ে যাবে, শেষ, দ্যাটস ইট। আপনি চিন্তা করতে পারলেই কোড হয়ে যাবে, ইউএক্স ডিজাইন হয়ে যাবে, ইভেন টু সাম এক্সটেন্ট আপনার ইনফ্রাও রেডি হয়ে যাবে, হুম হুম হুম। দ্যাটস ইট। গেল ওইভাবে, মানে যদি হয়ে যায়,
তো দেন কোয়েশ্চেন কামস, এটা আমিও চিন্তা করি যে হোয়াট জি আর দ্য আদার স্কিলস দ্যাট উই নিড, যেটা আসলে মানে প্রবলেম সলভিং তো আমরা অলওয়েজ বলি, বাট হোয়াট কাইন্ড অফ স্কিল স্পেসিফিকলি ডু ইউ নিড? আপনার কাছে কি মনে হয় যেরকম 2-3-4টা স্কিল যদি আপনি চিন্তা করেন, জি এইগুলো ফ্যাক্টর হবে? যেমন আপনি একটা টাচ করেছেন যে হিউম্যান সিভিলাইজেশন ইজ অ্যাকচুয়ালি ডিপেন্ড অন আওয়ার ইন্টারনাল ক্রিয়েটিভিটি, যেটা আসলে আল্লাহ আমাদের মানে এইভাবেই সেট করে দিচ্ছেন, আমরা জি। অ্যাডপ্ট করবো এবং সামনে যাব। তা আপনি গেস করতে চাইলেও বা চিন্তা শক্তি দিয়ে চিন্তা করতে চাইলেও আপনার কাছে কি মনে হয় আমরা কোন দিকে যাব? আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট আমি কনভিন্স যে আমরা ওইদিকে যাবো, উইদিন 10 ইয়ার্স জি টু 15 ইয়ার্স আমরা যাব। তখন আপনার কাছে কি মনে হয় যে কি জিনিস দিয়ে আর অ্যাডাপ্ট করতে পারবো আমরা ওই টাইমটাতে? যদি এটা আচ্ছা এখনকার কোনো হুম মানে হুম হুম। প্রশ্ন না, এটা মোর অফ ফিউচারিস্টিক আরো প্রশ্ন আর কি। ফিউচারিস্টিক প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ। এখানে আমার যে জায়গাটা মনে হয় যে এআই কে দিয়ে আমি কাজ করাইতে চাইলে হুম, তাকে তো এনাফ হচ্ছে আপনার কনটেক্সট দিতে হয়, দিতে হবে পুরো জিনিসটা বুঝাইতে হয়। তো আমরা যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে মাইন্ডসেটে চিন্তা করি, কোড লেখাই কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একমাত্র একমাত্র কাজ না, কাজ না। কাজ না। যেমন আমি একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বলতে পারি, বর্তমানে মনে হয় যে আমার লাইক 100% কাজের মধ্যে আমি কোড হয়তো লিখি 20% 30%, বাকি সময় কিন্তু আমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস চিন্তা করতে হয়, চিন্তা থিংকিং করতে করতে হয়, হয়, রাইট, যে থিংকিং একটা করতে হয়। প্রবলেমের হচ্ছে অনেকগুলো ওয়ে থাকতে পারে হুম। সেটা সলভ করার, সেগুলো আমাকে অ্যানালাইসিস করতে হয়, হুম। সেখান থেকে দেখতে হয় যে আমার কনটেক্সটে কোন সলিউশনটা আমার জন্য বেটার হবে। এআইও Correct. হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাকে হেল্প ওইখানে করবে, হেল্প করতে পারবে, বাট এই মোর জায়গাটা ইনসাইট ব্রিং করবে, মোর আনবে আর কি, ইনসাইটস দিবে। দিবে। আর আমার যদি বর্তমানে আমাদের লাইফ দেখি, সব জায়গায় আমরা ডেটা ওরিয়েন্টেড হয়ে গেছি। আগে হুটহাট হয়তো ডিসিশন নিয়ে নিতাম, কিন্তু এখন সবকিছুতেই আমরা ডেটা ডেটা ড্রিভেন দেখি অ্যাপ্রোচ থাকবে সব থাকবে, জায়গায়। রাইট। Correct. তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে মানুষের যে জায়গায় থাকবে সেটা হচ্ছে যে অনেক জায়গায় দেখা যাবে যে হিউম্যান ইনপুটের প্রয়োজন হবে, কারণ এআই এর যদি আমি দেখি সে ট্রেন আপ হচ্ছে ডেটা থেকে, সেখান থেকে হচ্ছে সে জিনিসগুলো আচ্ছা, নিতে আচ্ছা। পারতেছে। বাট হোল একটা যদি কোনো নতুন কনসেপ্ট চলে আসে, নতুন কিছু করার প্রয়োজন হয়, এআই কিন্তু একবারে স্ক্র্যাচ থেকে তখন কোনো কিছু দিতে পারবে না। এখানে হিউম্যান ইনভলভমেন্ট লাগবেই, তাকে লাগবে। কনটেক্সট ফিড হচ্ছে করতেই হবে। তো এই জায়গায় ওই বিজনেস ডোমেইনের ব্যাপারটা চলে আসে হ্যাঁ, যে অ্যাজ এন correct, ইঞ্জিনিয়ার correct. আমরা যেটা ফোকাস করি যে শুধু কোড লিখতে পারলেই হবে না, আমি হুম। যেই ডোমেইনের প্রবলেমটার সলিউশন করতে চাচ্ছি আগে সেটা সম্পর্কে আমার ধারণা নিতে হবে, হুম। বুঝতে হবে। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার শুনলে আমরা হয়তো মনে করি যে শুধু কোড লিখি বা কোড লিখলেই হয়ে যাচ্ছে, না, জিনিসটা ব্যাপারটা ওরকম না। কিন্তু এমন না। জিনিসটা বর্তমানে ওরকম না। যারা আমরা গ্লোবাল লেভেলে কাজ করতেছি বা আপনি যখন সিনিয়র লেভেলে কাজ করতেছেন, আপনি হয়তো দেখবেন যে আমরা হয়তো এক সময় ভাবতাম কি যত সিনিয়র হব তত বেশি মনে হয় আমার কোড লিখতে হবে, বাট এখন দেখেন আমাদের ম্যাক্সিমাম সময় কিন্তু চলে যায় রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা, Correct, correct. সেটার প্রবলেমগুলোকে প্রপারলি ডিফাইন করা, সলিউশনগুলোকে নিয়ে আসা, দেন হয়তো আমরা টেক ইমপ্লিমেন্টেশনে হচ্ছে খরচের একটা সিস্টেম ব্যাপার ডিজাইন, থাকে। আর্কিটেকচার, কস্ট Architecture, অ্যানালাইসিস, ইনফ্রাস্ট্রাকচার ডিপ্লয়মেন্ট কীরকম security হবে, হবে, কিরকম হবে। সিকিউরিটি, সেগুলোতে চলে আসতেছি। No, তো makes sense. অনেক ডোমেইন Makes আছে sense. এগুলোতে। তো এই জায়গায় অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার মনে হয় যে অলওয়েজ ফোকাস থাকতে হবে হলো যে আমাকে কখনোই আমার লার্নিংটা থামানো যাবে না, এবং আমাকে আইডেন্টিফাই করতে হবে যে নেক্সট 5 বছর 10 বছরে এআই কোথায় যাবে আমি জানি না, কিন্তু আমাকে আপ টু ডেট Up থাকতে to হবে date থাকতে এবং হবে। ফাইন্ড আউট করতে হবে যে এআই কোন জায়গায় স্ট্রেংথ নিয়ে আসতেছে এবং তার উইকনেস কোথায়। অ্যাজ এ Weakness টা হিউম্যান আমি তখন ওই উইকনেসের জায়গাগুলোতে কাজ করে নিজেকে ওই জায়গায় স্ট্রেংথ বা স্ট্রং করে ফেলবো, তাহলে ওই যে আমরা একজন আরেকজনকে আসলে কমপ্লিমেন্টারি Correct. সাপোর্ট করব। মানে তখন বেটার কোয়ালিটি মানে আনাটা পসিবল হবে। জি। তো ভাই মানে ওইখানে জিনিসটা নিয়ে আমি আসলে খুব অ্যাবস্ট্রাক্ট লেভেলে এখনো চিন্তা করতেছি, বাট আমি যদি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি যে যার কাছে যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট জানে, ও যদি কোনোভাবে কোডিং শিখতে পারে, ও একদম সুপার ফাস্ট এখন প্রোডাক্ট বানাইতে পারবে। True. এটা আমি দেখ মানে এটা আমি যেমন আমার এমবিপি realization। স্টার্টআপ লেভেলে কিন্তু হ্যাঁ, এখন correct. অনেক ফাস্ট অনেক, হয়ে যাচ্ছে। অনেক আমার fast কোনো হয়ে একটা যাচ্ছে। টেক টিম হায়ার না করেও আমি যদি এমবিপি করতে পারবেন আপনি, রাইট করতে পারবেন যদি আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্ট নলেজটা থাকে। নলেজ থাকে। এখন এখানে মানে দুইটা অ্যাসপেক্ট আপনার কাছে আমার জানা ইচ্ছে বা আমরা ডিসকাস করতে পারি, সেটা জি। হচ্ছে যে মানুষের আমরা যখন বলি প্রবলেম সলভ করতে হবে, আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে, এগেইন আমরা বারবার ঘুরে উল্টে কিন্তু ওই থিওরিটিক্যাল ডিসকাশনই করতেছি। বাট আমি যেটা পার্সোনালি দেখি যে আমাদের এইখানে না আছে ইউনিভার্সিটিতে ডিটেল কারিকুলাম, প্রশ্ন তো করতে হবে, চ্যাট জিপিটিতে প্রশ্ন করতে হবে। লেটস অ্যাজিউম যে চ্যাট জিপিটির সামনে আপনার আইনস্টাইন বসে আছে, তো আপনি ওর সাথে কি কথা বলবেন? এই প্রশ্ন করার ক্যাপাসিটি আমাদের নাই। নাই। এক আপনার পডকাস্টে আপনি আগেও বলেছেন, আমি শুনেছি আমাদের স্টোরি টেলিং অ্যাজ এ নেশন ইজ ভেরি ভেরি পোর। তো আপনি তার সাথে কি গল্পটা করবেন, এটা একটা প্রবলেম। থার্ড যে প্রবলেমটা হইলো কনটেক্সট ফ্রি। তো ডোমেন ধরেন আপনার মেডিকেল ডোমেনে একটা সফটওয়্যার বানাইতে হবে, কমপ্লায়েন্স জানতে হবে, তারপর রুলস জানতে হবে, যেমন ফেডারেলের এক ধরনের রুলস, তারপরে আপনি ইউরোপিয়ান আরেক ধরনের রুলস থাকবে।
যেমন অ্যারোস্পেসের কথা বলি, আমার ছোট অ্যারোস্পেস নিয়ে নলেজ আছে। জি। তো ওইখানে ইউরোপিয়ান ইয়াসা নামে একটা বডি আছে, তারপর হচ্ছে ফেডারেল এভিয়েশন নামে একটা বডি আছে, দুইটা কমপ্লায়েন্সেস আলাদা। সো এইটাই আসলে মানুষজন এই পাত্রে নেভিগেট করবে কেন। ফার্স্ট চ্যালেঞ্জ হলে আমরা প্রশ্ন করতে পারি না, এটার একাডেমিক কারিকুলাম নাই, আমাদের স্টোরি টেলিং এবং ডিসক্রিপটিভ আর্টিকুলেশন নিয়ে কোনো কারিকুলাম নেই। আমি বুঝাতে পারছি ভাই আপনাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন না, এটা ধরেন আমি আমি agree যে করি। আমি আমার ইউটিউব চ্যানেল ধরেন স্কেল করব, আমার এখন আর্টিকুলেশন এক্সপার্ট, স্ক্রিপ্ট এক্সপার্ট, স্টোরি টেলিং এক্সপার্ট 10 জন লোক লাগবে। বাংলাদেশের চ্যানেল আছে টপ 3-4টা-5টা, ঘুরে উল্টে তারাই 3-4টা-5টা চ্যানেলে কাজ করবে। ওই মানুষগুলোকে যদি আপনি ট্রেন করেন, আপনি ইভেনচুয়ালি খুব ফাস্ট ওদের আপনি যে কোনো ডোমেনে খাটাতে পারবেন, টেকনিক্যাল হোক নন টেকনিক্যাল হোক। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে যদি আপনি চিন্তা করেন একটা আইডিয়াল এডুকেশন, আইডিয়াল তো সম্ভব না, বাট ছোট একটা চেঞ্জ মেকিং কি ফ্যাক্টর মানে হইতে পারে যেখানে আসলে আমরা বাচ্চাদের প্রশ্ন করার টেন্ডেন্সি এবং ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটি এইগুলা বের করতে পারবো। ওই ঘুরে উল্টে জিনিসটা একই, এআই কিন্তু সলিউশন করবেই, রাইট। এআই এর একটা টেন্ডেন্সি আছে ভাই, আমি যেটা একটু অ্যানালাইজ করে দিয়েছি আমার ছোট মাথায়। জি। আপনি যত বোকা, আপনার $20 খরচ হবে না, আপনি $10 খরচ করতে পারবেন। যে যত টাফ এবং ডিফিকাল্ট সিচুয়েশনে ওকে রান করতে পারবে, তার জন্য খরচটা সে তত বেশি করবে। বেশি হবে, ট্রু। তো আপনার কাছে কি মনে হয় যে মানে যদি একজন হাই স্কুল অথবা স্কুল পড়ুয়া কেউ আমাদের এই ডিসকাশনটা দেখে, অথবা কেউ আর্লি অ্যাডাপ্ট করতে চায় এই সিস্টেম ইকোসিস্টেমে, কি মানে কি প্রসেস দিয়ে তার যাওয়া উচিত, কেমন ভাবে চিন্তা বা কি স্কিল সেট গুলো তার ডেভেলপ করা উচিত? লাইক আচ্ছা, এখানে যদি চিন্তা করি আমরা কিছুক্ষণ। প্রথমে আমি যেই জিনিসটা বলবো যে আমাদের দেশের একটা খুব খারাপ কালচার হচ্ছে স্পুন ফিডিং কালচার, আচ্ছা। যেটা আমাদের দেশের একেবারে যখন আমরা পড়াশোনা শুরু করি সেইখান থেকে ভার্সিটি লেভেল পর্যন্তই চলতে থাকে। আমি সিম্পল এক্সাম দিয়ে বোঝাই, বাইরের অনেক ওয়ার্কিং স্টুডেন্টের সাথে কাজ করতেছি, তারপর কিন্ডার গার্ডেন থেকে শুরু করে হাই স্কুলে ওদের এডুকেশন সিস্টেমটা আমার কিছু লেভেলে দেখা হয়েছে। তো ওইখানে আমি কোথাও দেখি নাই ওরা স্কুলে শিখতেছে, তারপর সেটা কিন্তু নিজেরাই প্র্যাকটিস করতেছে। ওদের স্কুল থেকে এসে কোনো প্রাইভেট টিউটরের কাছে যেতে হচ্ছে, কোচিং করতে হচ্ছে, এটা আমি দেখি নাই। এটা শুধুমাত্র সাবকন্টিনেন্টে দেখা হয়। তো দেখেন যে একটা বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, স্কুলে সে কিছুক্ষণ ক্লাস করে আসলো, তারপর তাকে যখন আলাদা করে প্রাইভেট টিউটর বা কোচিং এর কাছে কোচিং সেন্টারে পাঠানো হচ্ছে, তার মাইন্ডসেটে কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে যে আমার নিজে নিজে শিখতে হবে না, আমাকে কেউ একজন শিখবে, বা তার কাছে যে আমার শিখতে হবে, ব্যাকআপ বলে, হ্যাঁ ব্যাকআপ, বা হচ্ছে যে নিজে থেকেই যে তাকে ট্রাই করতে হবে বা এই দায়িত্বটা তার নিজের শেখা, সেটা কিন্তু আমরা করি না। তো বা স্কুলের ইনফ্রাস্ট্রাকচারটাও এমন না যে তাকে হয়তো কোনো কিছু হচ্ছে ফিট করা হচ্ছে, বাট আবার তাকেই আমরা হচ্ছে নিজে নিজে শিখবে সেই মাইন্ডসেটটা গ্রো করতে দিচ্ছি না। তাকে বলা হচ্ছে কি যে তুমি এটা আরো ভালো মতো শিখতে হইলে তোমার আরো একটা প্রাইভেট টিউশনি। আমরা তো দেখছি ছোটবেলায় মানে এইভাবে ম্যাথস না করলে ওই টিচার নাম্বার দিবে না। এক্স্যাক্টলি, যে স্পেসিফিক হচ্ছে যে ওই যে দুইটা ম্যাথ টিচার আছে, দুইজন দুইটা রুল দিছে, আমি একটা যদি করি আরেকজন সেটা মেনে নিচ্ছে না বা এইভাবে করা যাবে না বলতেছে। তো আমার মনে হয় যে এই জায়গায় আমাদের এডুকেশন সিস্টেমে এমন একটা চেঞ্জ আসা উচিত যেখানে তারা যেন আমাদের এই স্টুডেন্টদেরকে আরো বেশি কিউরিয়াস করতে পারে এবং তাদেরকে এনাফ স্কোপ দেয় যেন তারা কোনো জিনিসটা শিখতে চাইলে নিজে নিজে আগে ট্রাই করতে পারে, বা দরকার হলে আসলে এত কোনো কিছু শেখানোর দরকার নাই। বাইরে যেমন আমি দেখছি ক্লাস 4-5 বা কিন্ডার গার্ডেন পর্যন্ত শুধুমাত্র তারা তাদেরকে লাইফ স্টাইল কীরকম হবে, এথিক্স কি, মরালিটি কি, দৈনন্দিন জীবনে সে কিভাবে চলবে, এই জিনিসগুলো শেখায়। কিন্তু সেখানে দেখেন আমাদের বাংলাদেশে ক্লাস 1-2 থেকে 6টা-12টা করে বই দিয়ে দিচ্ছে, নানান ধরনের জিনিস ফিট করতেছে। আমার মনে হয় যে এত জিনিস এত কম বয়সে হচ্ছে আসলে ফিট করার প্রয়োজন নাই। ইভেন আমি তো আরেকটা জিনিস মনে করি, আমি একটু টাচ করে যে যেমন আমাদের এইচএসসি এর কারিকুলাম ইজ হিউজ। আমার কাছে এটা এত বড় মনে হয় যে আননেসেসারি। 18 মাস সময় আপনি আসলে কি হবেন, এখানে তো সায়েন্টিস্ট বানানোর আপনার কাজ না। আর সেকেন্ড হলো যে আমরা ভার্সিটিগুলোতে, আমি ভার্সিটিতেও কিছুদিন ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে আমার, আউট অফ 40 আপনার 4জন স্টুডেন্ট পড়তে চায়, আর 10 জনকে পিটাইলে অথবা প্রেসার দিলে অথবা কিছু একটা করলে, মানে পিটাই না বলতেছি ফিজিক্যাল, মানে প্রেসারটা দিলে ওরা পড়তে চায়, আর বাকি 30 স্টুডেন্ট আসলে প্রিপেয়ার্ডই না ভাই ভার্সিটির জন্য। শুনতে খারাপ শোনা গেল, দিস ইজ দ্য রিয়েল সিনারিও। ওই যে বলেন স্পুন ফিডিং, সে তো হারাই ফেলছে এটা, যখন ভার্সিটিতে উঠলো সে তো হারাই ফেলছে। আমি তো ভার্সিটি থেকে জাভা পড়াবো, ডেভেলপি পড়াবো 1.5 ঘন্টার ক্লাস, কিন্তু এই 1.5 ঘন্টার ক্লাসকে সে কিভাবে ম্যানিফেস্ট করবে, কিভাবে এক্সপ্যান্ড করবে তার নলেজ, এই প্রক্রিয়াটা সে জানে না। আপনি যখন দেখেন আমরা এ লেভেলস এর সাথে আমাদের এইচএসসি ডিফারেন্সটা কোথায়, ওরা হচ্ছে যে আপনার আমি যতটুকু জানি ওরা হচ্ছে ফর্মুলা শিট নিয়ে ঢুকতেছে। আমি নিজেও অ্যাডেক্সেলে পড়ছি, অ্যাডেক্সেলে আমার 2টা ডিপ্লোমা করা আছে এইচএসসির পরে। তো ওরা আসলে আপনার কোনো মানে যে মার্কিং ক্রাইটেরিয়া ছিল আমাদের, তুমি লেখো, তুমি এই বিষয়টা পড়াইলাম, তুমি কি লেখো, তোমার প্ল্যাগেটিজম করা যাবে না, ওপেন বুক এক্সাম,
আমাদের একটা এক্সাম শেষ করতে ভালোই একদম ফেটে যাইতো, কারণ মানে কারোটার সাথে কারোটা মেলাও যাবে না, প্ল্যাগারিজম হইলে আবার অটো চেকার আছে একদম, হ্যাঁ হ্যাঁ ওরা এক্স্যাক্টলি, মানে ঝামেলা করে। ওরা চাচ্ছে যে আপনি কি বুঝছেন সেটাই দেন, রাদার দেন লাইক জাস্ট মুখস্থ করে কিছু। তো আমার মনে হয় ওদের দুইটা মানে বেশ কিছু ক্রাইটেরিয়ার মধ্যে আপনি যেটা বলছেন যে ইউনিভার্সিটিতে এসে টিচার আসলে করবেটা কি ওই ছেলেটাকে নিয়ে, মানে হি অর শি ইজ অলরেডি স্পুন ফিডেড, এবং তাকে ওই প্রশ্ন করার ক্যাপাসিটিও নেই, হা হয়ে বসে থাকে সবাই, প্রশ্ন হ্যাঁ, করতে পারে না। এক্স্যাক্টলি, প্রশ্ন করে না। এইটা তারপর দেখছি লাইক অনেক ধরনের এই যে মিটআপে যাচ্ছি, কনফারেন্সে যাচ্ছি, ওইখানে সবাই আপনিও শুনে দেখছেন হা হয়ে কিনা থাকে, শোনে, কিন্তু আবার এর মধ্যে দেখবেন যে 2-3 জন প্রশ্ন করে, হ্যাঁ, কিন্তু দেখবেন যে প্রশ্ন করতে যে টু দা পয়েন্টে করতে পারে না, পারতে পারে না। অনেক হচ্ছে ইররিলিভেন্ট কথা বলে ফেলে। Correct, এবং correct. কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনি হয়তো যেই টপিকের সেশনটা ছিল, যিনি প্রশ্ন করতেছে উনি সে পুরোপুরি অন্য কনটেক্সটে অন্য প্রশ্ন করে কারেক্ট ফেলছে। কারেক্ট। এখন মানে আমার কাছে ওইটা নিয়ে গভীর চিন্তা আমি করি অনেক সময়, আসলে আসলে প্রশ্ন করার ক্ষমতা তার থাকতেই হবে। এআই এ কিন্তু ঘুরে ঘুরে উল্টে আপনার একই জিনিস। একই আমি জিনিস, যখন হ্যাঁ। কোড করতেছি আমি শুধু কনসোল ডট লগ বা প্রিন্টএফ লিখতেছি না, আমি ওই কথাটাই মুখে বলতেছি, প্রশ্ন করতেছি। সো আলটিমেটলি আমার কাছে যদি আমাদের এই রাউন্ডটা আমরা ক্লোজ করতে চাই, এআই এর জন্য কিভাবে প্রিপেয়ার হবে, এটা সোজা সরল আমার কাছে যেটা মনে হয় পার্সোনাল দিক থেকে, তাকে আসলে প্রশ্ন করতে পারতে হবে True. ডিফারেন্ট ডোমেইন থেকে, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, যে একটা মানে একটা যে কোনো টপিক নিয়ে 360 প্রশ্ন করার ক্ষমতা, এবং ওইটাকে অ্যানালাইজ, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, যেমন কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট নামে একটা ওয়ার্ড আমি বললাম, জি। এটা হচ্ছে আমার লেক্সিকনে আছে, কারণ আমি এটা শিখছি, আমাকে ওই ব্রিটিশ কারিকুলাম শেখাইছে। একটা টপিকে তুমি কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করো, তোমার যখন অ্যারোডাইনামিক্স এর বিভিন্ন থিওরি পড়াইতো, বা আমি ছোট করে বলে আমি অ্যারোস্পেসও পড়ছি, আমার কিছুদিন আমার এক্সপিরিয়েন্স আছে। জি। ওদের লেক্সিকন এত ইনরিচ ভাই, আপনি যদি নাও পড়েন কিছু, তো কিছু 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 না কিছু তো আপনার ভিতরে ঢুকবে, যেটার কারণে আপনি লাইফের সব জায়গায় এটা বেনিফিট পাবেন। মোটামুটি হ্যাঁ, এখন অনেক আপনি কিছু কভার আপনি ধরেন গুগল ক্লাউড বা এডব্লিউএস, এটা ইউজ করবেন হাই লেভেলে, আপনার ধরেন প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা লাগবে, তো আপনি ওই ওয়ার্ডটা ইউজ করবেন, চ্যাটজিপিটি থেকে বলবেন যে ডু কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট অন দ্য কস্ট এফেক্টিভনেস, অন দ্য ইনফ্রাস্ট্রাকচার সলিউশনস, অন দ্য আপনার হচ্ছে সিকিউরিটি মেজার্স, তো ও সুন্দর মতো বলে দিবে। ডিফারেন্স বলে কিন্তু আর আনসারটা আরেক রকম আসবে, আর কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করলে কিন্তু আরেক রকম আসবে। তো এই লেক্সিকন গুলো ইম্পর্টেন্ট। এখন আমাদের ইংলিশ ভোকাবুলারি এমন অবস্থা, আমি মনে করি যে দুইটা জিনিস, ইংলিশ ভোকাবুলারি, লেক্সিকন ইমপ্রুভ করা, কারণ বাংলায় এই চ্যাটজিপিটি চলতেছে না, হিউজ অনেক ডিসক্রিমিনেশন সময় লাগবে, হিউজ ডিসক্রিমিনেশন হবে এর মধ্যে, যে লোকটা ইংলিশ জানে না, যে লোকটা ইংলিশ জানে। তো আমার কাছে মনে হয় প্রশ্ন করো, চ্যাটজিপিটি কে যাই করো, প্রশ্ন করা শিখো, এবং প্রশ্ন করা শিখো, স্টোরি টেলিং, আপনার হচ্ছে আর্টিকুলেশন, এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো এই তো আমার কাছে তো এআই নিয়ে আমরা আসলে চাইলে অনেক পুরো লম্বা সেগমেন্ট করতে পারি। আমার কাছে ওইটা মনে হয় যে আমাদের এই বিষয়গুলোতে ইমপ্রুভ করা উচিত আসলে। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে ডিফিকাল্টি, আপনি যেটা বলছেন, আমাদের আসলে তো লম্বা সময় চিন্তা করলে 10-15 বছরে ম্যাক্সিমাম বোরিং টাস্কগুলো অটোমেট হয়ে যাবে। আমরা দেখছি অ্যামাজনের ওদের একটা লিগাসি সিস্টেম আপগ্রেডেশন এআই আনছে, আগে যেখানে অনেক ইঞ্জিনিয়ার কাজ করতো, ওরা এটাকে অটোমেট করে ফেলছে, ধরেন জাভা সামথিং থেকে মানে 1x থেকে 2x এ যাবে, এর জন্য ওরা আর বসে বসে বোরিং টাস্কগুলো ইঞ্জিনিয়ার দিয়ে করায় না। তো আমি অনেক ফ্যান টাইপের এমপ্লয়ীদের সাথে কথা বলছি, যারা এইসব টিমে পড়ছে তারা আসলে 1-1.5 বছরের বেশি থাকেও না এইসব টিমে, কারণ এই কাজ তারা করতে চায় না। হ্যাঁ। তো এখন আমরাও বলতেছি যে আসলে আমাদের আরো ডিফিকাল্ট জিনিস শেখা উচিত। তো মানে আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে কি মনে হয় যে আসলে ওই ডিফিকাল্ট জিনিসগুলো কি কি, আসলে টেকনিক্যাল যদি চিন্তা করি, ধরেন আমি মার্নেস্টেক শিখছি, বা আমি জ্যাঙ্গো পারি, বা আমি স্প্রিং বুট পারি, তো আমার তো আসলে ওই ওআরএম দিয়ে কন্ট্রোলার লেয়ার আলাদা করে, অথবা একটা মাইক্রো সার্ভিস বানায় ছোট 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 কম্পার্টমেন্ট করে টেস্টেবল কোড লেখা পর্যন্ত, ইটস ভেরি বেসিক থিং এখনকার দুনিয়া পর্যন্ত। কারণ আমি যদি এআই কে বলি যে এখন এটা আমার কন্ট্রোলার, এটা প্রেজেন্টেশন লেয়ার, তারপরে হচ্ছে যে এটা আপনার বিজনেস লজিক লেয়ার, এটা আমার মাইক্রো সার্ভিস একটা, ওইটা আলাদা, আমি সুন্দর মতো কোড এআই লিখে দিবে, আমি মুখ দিয়ে কথা বললাম। তারপরে আসলে আপনার কাছে যদি বলি মোস্ট 3 টেকনিক্যাল কি স্কিল দ্যাট রিকোয়ার্ড, যেমন ক্লাউড হইতে পারে, ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং হইতে পারে, তারপর একজন ইঞ্জিনিয়ার আসলে কেমনে সামনে প্ল্যান করতে পারে, ধরেন সে ফ্রেমওয়ার্ক জানে, ফ্রেমওয়ার্ক তার আর ব্লকার না, তারপরে সে কি মানে কোন 3 দিকে সে প্ল্যান করতে পারে ক্যারিয়ার নেভিগেশন? আমার মনে হয় যে এখানে আসলে একেবারে শুরুতে তার ফোকাস রাখতে হবে তার ফান্ডামেন্টালসের দিকে, কারণ আমার যদি ফান্ডামেন্টালস স্ট্রং থাকে, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোর প্রিন্সিপালগুলো যদি ভালোভাবে জানি, এবং আমি যেই সিস্টেমেই কাজ করি না কেন, ঘুরে ফিরে কিন্তু কমন কিছু জিনিস চলে আসে, লাইক নেটওয়ার্কিং মাস্ট লাগবে, ডেটাবেস মাস্ট লাগবে, দেন হয়তো কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টুলস বা ফ্রেমওয়ার্ক আসতেছে আমার জিনিসটা তৈরি করার জন্য,
বাট ওই যে বললাম যে ডেটাবেজ আমাকে ভালোভাবে বুঝতে হবে, তাহলে আমি আসলে এআইকে দিয়ে কাজ করাইতে চাই, আমার প্রবলেমের বিজনেস ডোমেইনটা বুঝতে হবে, আমার প্রস অ্যান্ড কনস বুঝতে হবে যে কী কী ডেটাবেজ অ্যাভেলেবল আছে, কোনটার প্রস কী কোনটার কনস কী। তারপর আমি হয়তো এআইকে বলতে পারবো যে ওকে তুমি মাইসিকিউএল ব্যবহার করো অথবা মঙ্গোডিবি ব্যবহার করো। বাট এই যে বিজনেস ডোমেইনে যে আমার ডিসিশনটা নেওয়া বা এই ডিসিশন নেওয়ার জন্য আমি এআই এর হেল্প করতে নিতে পারি, বাট সেটার জন্য কিন্তু আমার এনাফ কনটেক্সট বুঝতে হবে, কোনটা কিভাবে কাজ করে এটা বুঝতে হবে। তো ওই যে ঘুরে ফিরে আমি বলবো যে যদি আমার ফান্ডামেন্টালস ঠিক থাকে, আমি ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম ভালোভাবে বুঝবো, প্রবলেম সলভিং ডোমেইনে আমার সেই ক্যাপাসিটি থাকতে হবে। আর পাশাপাশি আমার মনে হয় যে নেক্সট কয়েক ডিকেড হোক বা অথবা অ্যাকচুয়ালি হচ্ছে যতদিন আইটি ইন্ডাস্ট্রি চলবে, কয়েকটা ডোমেইন এখন আমরা বলতে পারি যে অবভিয়াসলি সবসময় থাকবে। এক হচ্ছে ক্লাউড কম্পিউটিং, কারণ যত দিন যাবে তত মানুষ আমরা ডিজিটালাইজেশন হচ্ছে ডিপেন্ডেন্সি বাড়তেছে, বা এআইও আসুক, চলবে কোথায়? ইনফ্রাস্ট্রাকচার লাগবে, ক্লাউড কম্পিউটিং লাগবে, এবং সেইখানে ইনোভেশনের অনেক জায়গা তৈরি করতে হবে। কারণ এআই চালাইতে অনেক বেশি রিসোর্স প্রয়োজন হয়। হয়তো 10 বছর আগে যে পরিমাণ ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ছিল সেটা দিয়ে এআই চলতো না, এখন জিপিইউ আরো এক্সপেন্সিভ হচ্ছে, হার্ডওয়্যার লাগতেছে, ইনফ্রাস্ট্রাকচার লাগতেছে, ইনোভেশন আরো লাগবে অ্যাকচুয়ালি যদি আমরা ওই লেভেলে স্কেল করতে চাই এআই নিয়ে। তো এই জায়গাগুলোতে নলেজ থাকতে হবে। তার মানে হচ্ছে যে ক্লাউড একটা ভালো অপশন হতে পারে। ক্লাউড আরেকটা হচ্ছে, যেহেতু আমি একটা সাইবার সিকিউরিটি কোম্পানিতে কাজ করি, সাইবার সিকিউরিটি, এর কারণ হচ্ছে যতদিন আমাদের ডেটা হচ্ছে ইন্টারনেটে আছে ততদিন সাইবার সিকিউরিটি চলবে, এবং এআই এগুলো আসার সাথে সাথে সাইবার সিকিউরিটির আরো দরকার বেশি পড়বে, কারণ এখন হ্যাকাররাও হচ্ছে আপনার এআই ব্যবহার করে আপনার অ্যাটাক করতেছে। ডেটা আপনি মানে এখানে টাচ করলে না, জিনিসগুলো এত ইন্টারেস্টিং, আমরা মানে মানে এইভাবে বলতে গেলে আমরা পারি না পারি ওইগুলো নিয়ে বুঝতে পারি যে কি হবে। ধরেন অপারেটর আসছে, অপারেটর স্ক্র্যাপ করবে, আগে আমারে মানে মাল্টি জায়গায় আমার আইপি অ্যাড্রেস নিয়ে সেগুলোকে সিকিউর করা অনেক প্যারা ছিল, যেগুলো হয়তো বা ডাউন দ্য লাইনে অপারেটর সিস্টেম যেগুলো আছে এজেন্টিক ওয়ার্কফ্লো অটোমেটিক করে নেবে, ওপেনে এগুলো করবে। তুমি ওয়েবসাইটটা পুরো স্ক্র্যাপ করে এটাকে সামারাইজ করে আমাদের দাও, ওইটা নিয়ে আমার প্যারা নিতে হবে না। ওইখানে কিন্তু আবার এখন যে লোকটার ওয়েবসাইট সিকিউর থাকা লাগবে, এআই সিস্টেমে ফিট করা যাবে না, এখানে একটা টেকনোলজি আমার বসে যাবে, যেটা আমার সিস্টেমের কোনো এটা ক্লোজ বাউন্ডারি ইনফরমেশন, এটা এআই সিস্টেমে যাওয়াই যাবে না। ওই জিনিসটা কিন্তু আলাপ আলোচনা শুরু হয় নাই। তারপর কোয়ান্টাম কম্পিউটিং আসলে তো একদম ফাউন্ডেশনাল লেভেলে কম্পিউটার আর্কিটেকচার চেঞ্জ হয়ে যাবে। কোয়ান্টাম কম্পিউটিং আর এআই যদি একসাথে কাজ করতে চাই, এআই অ্যালোন জিপিইউ দিয়ে ওয়ার্কেবল, বাট ওয়ান ইউ ওয়ান্ট টু ডু কোয়ান্টাম কম্পিউটিং, এআই, কম্পিউটার ভিশন এবং লার্জ স্কেলে যখন কম্পিউটার গ্রাফিক্স এইসব নিয়ে কাজ করতে চাই, কালকে আমি পড়তেছিলাম সম্ভবত, মানে একদম আপনার গ্রাউন্ড ব্রেকিং চেঞ্জ হবে, ওইখানে অবশ্যই নতুন কাজ আসবে, নতুন অনেক স্কোপ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আর যেহেতু আমরা ওই এআই টপিক নিয়েই আগাচ্ছি, আজকের আলোচনাটা আমরা ওই রাখি যে ভয়টা যাতে কমে সবার। আসলে আরেকটা পয়েন্ট আমি হচ্ছে এখানে অ্যাড করব, যে আমরা যখন এআই অনেক কাজের স্কোপ তৈরি করতেছে এগুলো বলতেছি, এটার পাশাপাশি লাইক ইঞ্জিনিয়ারিং বাদেও আরো অনেক কাজের স্কোপ তৈরি হবে। যেমন বিভিন্ন দেশে ওই যে ল আছে না, যে লাইক ইউরোপিয়ান ল আলাদা, আমেরিকান ল আলাদা, একটা এআই নিয়ে আসলেই কিন্তু আপনি কোনো একটা ইন্ডাস্ট্রিতে এটা ডিরেক্টলি পুশ করতে পারবেন না। ওইটার সাথে সাথে প্রথমে আপনার কমপ্লায়েন্স মিট করতে হবে, লোকাল রেগুলেশনস, ল, সেটাই আপডেট আনতে হবে। যেমন লাইক যখন এআই টুলগুলো আসতেছে, আমরা অ্যাজ এন ইঞ্জিনিয়ার টুলগুলো ব্যবহার করে নিজের প্রোডাক্টিভিটি বাড়াইতে পারি, বাট অ্যাজ এ সাইবার সিকিউরিটি কোম্পানি, যেখানে আমরা ইউএস গভর্নমেন্টেরও কিছু হচ্ছে ফেডারেল প্রোভাইডারদেরকে হচ্ছে সার্ভিস দিই, আমরা চাইলেই কিন্তু হচ্ছে অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমি একটা এআই টুলকে ব্যবহার করতে পারতেছি না। আমার কোম্পানি আগে এনাফ হচ্ছে রিসার্চ করবে, কমপ্লায়েন্স রেডি করবে, তার আইপি কিভাবে সে প্রোটেক্ট করবে, এআই কে ফিট করলে সেটার কোনো আবার হচ্ছে সাইড ইফেক্ট আসতে পারে কিনা। কারণ ধরেন যে এআই কেও আমরা চাইলে সবসময় সব ডাটা দিতে পারবো না, এই জায়গায় ইথিক্যাল ব্যাপার আছে, বায়াসনেসের ব্যাপার আছে, অনেক কিছু চলে আসে। তো চাইলেও একটা ইন্ডাস্ট্রিতে ডিরেক্টলি হচ্ছে যে লাইক পুশ করা যাবে না, এটা একটা স্লো প্রসেস হবে যখন এটা লার্জ লেভেলে হচ্ছে আপনার ইমপ্লিমেন্টেশনে আসবে, এবং এইখানে প্রচুর নতুন নতুন লাইক কমপ্লায়েন্স রুল তৈরি হবে, এআই এর ফ্রেমওয়ার্ক আসবে, কারেক্ট, এগুলো এক অর্গানাইজেশন আমরা শুরু করবে। এখন আমরা দেখছিও কিন্তু আপনার এআই নিয়ে অনেকেই ক্লোজ বাউন্ডারি জিনিসের কথা চিন্তা করতেছে। আমি লাস্ট কিছুদিন আগে একটা ক্লায়েন্ট পাইছি, এটা অনলাইন থেকেই, আমার নেটওয়ার্ক থেকে, তো উনি এমন লেভেলের ক্রেজি বান্দা, উনি আসলে ওনার সার্ভিস মানে কোনো সার্ভারে দিবেই না, ওনার লোকাল মেশিন থেকে চালাবে, একটা পাবলিক আইপি নিছে, শুধু ডকারের সিস্টেম করে, মানে আপনার ইন্টারনাল ডকার করে ইঞ্জিনিয়ার্স দিয়ে বাইরে ও ফরওয়ার্ড করে, টানেলিং করে সার্টেন টাইমের জন্য শুধু সার্ভিসটা সে দিবে। এটা তার হচ্ছে যে ডকুমেন্টেশন, কোনো লিগাল ডকুমেন্টেশন সাইনিং একটা সফটওয়্যার সে বা মেক করছে। তো ওইটা আমি দেখতেছি। আর একটা জিনিস হলো যে আমি ভাই জিনিসটা কি হবে মানে চিন্তা করি আপনারা বলি,
কোন জিনিসটা অটোমেট হয়, যে জিনিসটা চাহিদা আছে। হুম হুম প্রচুর সফটওয়্যার দরকার প্রচুর হবে, এই software কারণে এটা অটোমেট হচ্ছে। রাইট প্রচুর ভিডিও এডিটরের দরকার হচ্ছে, এই কারণে এগুলো এআই ভিডিও এডিটর আসতেছে, এক ক্লিক দিলে সব এডিট করে দেবে। রাইট প্রচুর কন্টেন্ট দরকার হয়, এই কারণে নাহলে গুগল সার্ভাইভ করবে না, নাহলে কন্টেন্ট সিস্টেম ধসে পড়বে। ওয়েব মানে মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যে ভার্সন মানে মানে কনসেপ্ট, এটা ধসে পড়বে। এবং ওয়ার্ল্ড আসলে ইজ নট রেডি টু জাম্প টু ওয়েব ভার্সন 3। ব্লকচেইন মোডে রান করার জন্য জিওপলিটিক্যাল সিনারিও, ইকোনমিক এবং হ্যাঁ সোশ্যাল সিনারিও নট রেডি, এনভায়রনমেন্টাল রিসোর্সের না। ব্যাপার আছে হ্যাঁ রেডি না। তো কন্টেন্ট লাগবে। এখন এই আমি যদি পাবলিকরে বলি অল্টারনেটিভ আছে ব্লকচেইনের, সোশ্যাল মিডিয়া যায় না কেন? কারণ হচ্ছে এখনো তাদের এখানে রাখতে হবে, গুগলেরও এখন এখানে ব্যবসা করতে হবে, ফেসবুকের রাখতে হবে, Right. প্রচুর নতুন কন্টেন্ট দরকার। সফটওয়্যার ডেভেলপারদের আসলে ভয় পাওয়ার আমার মনে হয় কিছু নাই, কারণ প্রচুর তোমার কোড দরকার, এই জন্যই আসলে তোমার এআই দিতেছে ডু ইট ফাস্টার। এখানে একটা জিনিস হবে যে গড়পড়তা কাজ করলে অবশ্যই সেটা রেট কমবে। আবার আপনার কাছে মনে হয় না যে আমরা যখন ওয়ার্ডপ্রেস শুরু করি, পিএইচপি শুরু করি, কত দিনের টেকনোলজি, ওয়ার্ডপ্রেসে এখনো কেউ যাবে? আপনি এমনও কিছু কন্টেন্ট মিডিয়া কন্টেন্ট কোম্পানি আছে, ওদেরকে যদি বলেন আমি নেক্সট যাবো, আপনারা বাদ দিয়ে দিবে। তুমি ওয়ার্ডপ্রেসেই থাকো, এটাতে আমার এসইও কোর, আমার এসইওতে $1 বিলিয়ন আমি ইনভেস্ট করছি, $1 মিলিয়ন ইনভেস্ট করছি। আমি যদি একটা টেকনোলজি সুইচ করি, এটার কি কি আমার এফেক্ট হ্যাঁ আসবে চাইলেই জানি একটা না। বিজনেস ডোমেইনে করা যায় না লিগ্যাসি সিস্টেমেও কাজ হবে, তার মানে যে বলতেছি এই ওল্ড সিস্টেমগুলো তো যাবে না, আমার কাছে এটা মনে হয়। তো কিন্তু এট দ্য সেম টাইম যারা আর কি অনেক দূর, মানে সবার আসলে তো একই ধান্দায় থাকে না, সবার লাইফের প্ল্যানও একরকম থাকে না, বাট যারা বেটার করতে চায় ওদের আসলে একটু কমপ্লেক্স জিনিস নিয়ে চিন্তা করতে হবে। জি। তো আর এটা তো হচ্ছে পুরোপুরি ওই যে নিডের উপর নির্ভর করে হুম, আসলে হুম। বিজনেস ডোমেইন কি, তার টার্গেট অডিয়েন্স কি Correct, থাকবে, তার correct. আসলে কোন স্কেলে সিস্টেম ডেভেলপ করতে হবে সেটার উপর নির্ভর করে আগাইতে হবে। যেমন 20 বছর আগে কেউ ওয়ার্ডপ্রেস ব্যবহার করা শুরু করছে, সেটা দিয়ে যদি তার এক্সিস্টিং হচ্ছে সিস্টেম হুম, হুম। তার বিজনেস ডোমেইনকে প্রপারলি সার্ভ করে থাকতে পারে, সে তো হচ্ছে যাবে বিজনেস না। অ্যাজ লং অ্যাজ চলতেছে যাবে না। হ্যাঁ এটা যায়ও না কেউ আসলে। বাট অ্যাডাপ্ট করবে প্রয়োজন Adapt পড়লে, করবে, ওইটা right, ডেভেলপ correct, করবে। right. আর এখন তো হচ্ছে আসলে জিনিসগুলো এমন হয়ে গেছে, চাইলেই একটা পুরাতন সিস্টেমে ওই ইন্টিগ্রেট করে দেওয়া যাচ্ছে। হুম, হুম। এমন না যে আমার ফুল জিনিসটাই হচ্ছে এপিআই নতুন বেস করে হয়ে করতে গেছে হবে, সব, সব আপনি শুধু এপিআই এপিআই কল দিবেন, রাইট এপিআই এক্স্যাক্টলি ডেটা আসবে। জাস্ট সার্ভিস। আমার নিজেরও হচ্ছে যে কি বলে যে জিপিইউ কিনতে হয় না, না, মডেল হচ্ছে না। বানাইতে হচ্ছে না। ক্লাউড তো এইসব নিয়েই নিছে, হ্যাঁ AWS, লাইক Google, অ্যামাজন নোভা কিছুদিন আগে AWS সামিটে গেলাম, লঞ্চ করছে, Correct. যাতে এই বিজনেসগুলো হচ্ছে আপনার ম্যাসিভ লেভেলে লো কস্ট ইফিশিয়েন্ট হচ্ছে মডেল ব্যবহার করতে পারে, এআই ব্যবহার করতে পারে, তার জন্য সার্ভিসগুলো দিচ্ছে। তো এটাও একটা নতুন বিজনেস অপরচুনিটি ক্রিয়েট করছে যে I তারা think এআই yes. ML ops আগে যেমন ছিল না, এখন ML ops আসছে DevOps এর পাশাপাশি, তারপরে DevOps এর পাশাপাশি সিকিউরিটি মেকানিজম আসছে, DevSecOps আসছে, অনেক ধরনের অনেক জিনিসপাতি কিছু তো নতুন already চলে চলে আসছে। আসছে, অনেক ধরনের চলে আসছে। তো ভাই আমি হচ্ছে যে মানে বাংলাদেশে যারা কাজ করে নর্মালি যেটা হয়, যেমন আপনি একটা প্রচুর পুশ নিছেন ক্যারিয়ারে, আমি আপনাকে নিয়ে যতটুকু R&D করছি, জি বা আমরা যারা পুশ নিতে চাই, এখানে একটা প্যাটার্ন আছে ভাই, আমি যেটা ফলো করি। যেমন আপনি হয়তো বা নিজেও জানেন না, সার্টেন টাইম পর আপনি আসলে ফ্রেমওয়ার্ক ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছেন, যে আপনি XYZ টুলে কাজ করতে দিলে করতে পারবেন না, ওই মুড থেকে আপনি ছুটে গেছেন। হ্যাঁ আপনাকে এখন যেসব কাজ করতে হবে মানে মাল্টিপল জায়গায় মাল্টিপল জিনিস নিয়ে কাজ করতে হয়। ফ্রেমওয়ার্কও ইম্পর্টেন্ট, অবশ্যই একজন যখন ক্যারিয়ার শুরু করবে সে তো আর সব জিনিস নিয়ে শুরু করতে পারবে না। হ্যাঁ পারবে না। তো ভাই আপনার কাছে আমি জানতে চাই যে আসলে মানে এটা একটা মানে জানতে চাওয়ার জন্যই বলা, শুধু লাইফে কি এরকম কয়বার হয়েছে আপনার সাথে যে না আপনার কমপ্লিটলি আউট অফ স্কিল সেটে গিয়ে কি আপনার কাজ করা লেগেছে কিনা, না আপনি ফ্রেমওয়ার্ক F1 এ কাজ করতেছেন, এখন F2 F3 নিয়ে আপনাকে মাল্টিপল টাইম কাজ করতে হয়েছে, এরকম কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা আপনার? আমার ক্যারিয়ার জার্নিতে যদি বলি যে মোটামুটি সবসময় নতুন কিছু নিয়ে কাজ করতে হয়েছে। হ্যাঁ লাস্ট পোর্শন অফ সময় আমি পিএইচপি ফোকাসড হচ্ছে রোলে ছিলাম, লাইক ক্যারিয়ার শুরু করছি পিএইচপি দিয়ে, পিএইচপি নিয়ে অনেক কিছু কাজ করছি। ফার্স্ট জবে যে আমার তখন কোডিগনিটার ফ্রেমওয়ার্ক দিয়ে শুরু করতে হয়েছে, তারপর লারাভেলে শিফট করছি। ওই সময় আবার হচ্ছে একটা ব্লকেজ যেটা ছিল যে আমরা নর্মালি ওই সময় কমান্ড লাইন ব্যবহারে অতটা অভ্যস্ত ছিলাম না। কোডিগনিটার দেখা যেত যে আমরা হচ্ছে একটা জিপ ফাইল ডাউনলোড করে ব্যবহার করতাম। লারাভেল প্রথম হচ্ছে আপনার কম্পোজার দিয়ে ইনস্টল করতে হবে এরকম একটা নিয়ে আসে। তো আশেপাশে অনেকজনকে তখন দেখতাম যে তারা ওই যে কমান্ড লাইন শিখতে হবে এই ভয় থেকেই হচ্ছে লারাভেলে শিফট করতে চায় নাই। তো তারপর পিএইচপি থেকে যখন ফ্রেমওয়ার্কে আসছি, ওপি বুঝতে হবে, এমবিসি বুঝতে হবে, ব্লকেজ ছিল। তো আমার আলহামদুলিল্লাহ ভালো একটা গুণ ছিল যে আমি আসলে হচ্ছে অলওয়েজ অ্যাডাপ্ট করতে পারছি, আমার সেলফ লার্নিং ক্যাপাবিলিটি ভালো, এবং আমার মাইন্ডসেট অলওয়েজ এমন ছিল যে লাইক আপনি আমাকে কোনো কিছু করতে দিচ্ছেন, আমি এই মুহূর্তে পারি না, আমি আপনাকে বলে দিব যে হ্যাঁ আমি এটা পারি না,
বাট আমি নিবো। করব এবং আমি শিখে করব। কারেক্ট। তো আমি যখন ওই প্রথম জবে কোঅর্ডিনেটর যে শিখে শিখে কাজ করছি, তারপর যখন আমার থার্ড জবে ঢুকি তখন সেখানে যে আমার হচ্ছে ড্রুপালে কাজ করতে হয়েছে, অ্যাঙ্গুলারে কাজ করতে হয়েছে। জবে ঢোকার আগে কিন্তু আমি কমপ্লিটলি একদমই ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট। কমপ্লিটলি এর আগে ডিফারেন্ট। আমি শুধু সিএমএস হিসেবে ওয়ার্ডপ্রেসই ব্যবহার করছি, লং টাইম ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ আচ্ছা করা আচ্ছা। হয়েছে। বাট ওই জবে যে ড্রুপাল শেখা ড্রুপাল লাগছে শিখে অ্যাঙ্গুলার নিছি, করা লাগলো। অ্যাঙ্গুলার করা এগুলো লাগছে, কমপ্লিটলি আলাদা জিনিস, কমপ্লিটলি কমপ্লিটলি আলাদা, আলাদা কারণ আমি জিনিস। ব্যাক এন্ড ফোকাস ছিলাম সব সময়। এখানে এসে আমার ফ্রন্ট এন্ডের হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক শেখা লাগছে, আমি শিখে নিয়েছি। তারপর বাংলাদেশে কিছুদিন কাজ করার পর যখন বাইরে শিফট হইলাম, সেখানেও ধরেন বাংলাদেশে আমার এই পর্যন্ত তখন আর কি শিফট হওয়ার আগ পর্যন্ত লারাভেলে কাজ করার এক্সপিরিয়েন্স ছিল। আচ্ছা, জার্মানির প্রথম যে কোম্পানিটাতে আমি মুভ করলাম, সেখানে হচ্ছে ওরা সিম্ফনি ব্যবহার করে। তো সিম্ফনি নিয়ে কাজ করতে হবে। ওরা বুঝতে প্রথমেই পারছি। কনসার্ন ছিল যে তুমি এত বছর ধরে হচ্ছে লারাভেল পিএইচপি নিয়ে কাজ করতেছো, ফাইন, তোমার বেসিক ভালো, বাট এখানে আমাদের সাথে সিম্ফনি নিয়ে কাজ সিম্ফনি করতে কাজ হবে। করতে হবে। তো ওইখানে আমি নিজেকে খুব ভালোভাবে সেল করতে পারছিলাম। আমি ওদেরকে যখন আমার জার্নিটা শেয়ার করছি যে দেখো আমার জার্নিটাই এমন গেছে যে Correct. যখন যেই জিনিস লাগছে আমি শিখে নিয়েছি Correct, এবং correct. আমার কখনো এটা নিয়ে সমস্যা হয় নাই। কারণ ওরা এর আগে যেই কয়জন ইঞ্জিনিয়ার হায়ার করছে সিম্ফনি ছাড়া হায়ার করে নাই, আমার পরেও যারা হচ্ছে হায়ার হয়েছে সিম্ফনি এক্সপিরিয়েন্স দেখে হায়ার করছে। আমাকেই ওরা লারাভেল এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও হচ্ছে আচ্ছা আচ্ছা। হায়ার করছিল। তারপর এখন কারেন্ট যে জবে আছি, 2 বছর জার্মানির কোম্পানিতে কাজ করার পর নেদারল্যান্ডসের এটাতে মুভ করলাম। মুভ করে প্রথম 5-6 মাস হচ্ছে আমি লারাভেল নিয়ে কাজ করলাম। আচ্ছা। তারপর হচ্ছে দেখলাম টিম রিফরমেশন হচ্ছে। আমাদের কোম্পানি প্রায় মোর দেন 90% হচ্ছে সবকিছু জাভা দিয়ে বিল্ড আচ্ছা, করা। আচ্ছা। কারণ 23 বছরের পুরাতন একটা Crazy, কোম্পানি। crazy shift. হ্যাঁ, আবার 23 জাভাতে। বছরের পুরাতন একটা কোম্পানি। জাভা এর আগে আমার শুধুমাত্র হচ্ছে ভার্সিটি লেভেলে Varsity যে level করায় লাগে, না, আমাদের লাগে যেটা আর কি। এক্স্যাক্টলি Double যতটুকু OT করা করাইতে। হয় অতটুকু করছি। আর দেশে থাকতে হচ্ছে 4-5 মাস অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের কাজ করছিলাম। তো তখন আমি আমার টিম ম্যানেজারকে বললাম যে আমি আর পিএইচপিতে কাজ করতে চাই না, আমি জাভা টিমে শিফট হইতে চাই। আচ্ছা আচ্ছা। বললাম যে এতটুকু এক্সপিরিয়েন্স আছে, বাট আমি শিখে করতে পারবো। আচ্ছা, তো আচ্ছা। এখন এই যে প্রায় 3 বছর হয়ে গেল জাভা নিয়ে কাজ করতেছি। আবার পাশাপাশি হচ্ছে আমি লং টার্ম আমার ক্লাউড কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করতে same. অনেক ভালো লাগে। কাজ করার সুযোগ পাইলাম, আমি ওদেরকে বললাম যে আমার ক্লাউড কম্পিউটিং এডব্লিউএস নিয়ে আগ্রহ আছে। রিসেন্টলি আবার কোম্পানিও হচ্ছে আস্তে আস্তে আমাদের Promote ইনফ্রাস্ট্রাকচার এডব্লিউএস এ মাইগ্রেট করা শুরু করছে। তো ওইখানে আবার আমি এডব্লিউএস নিয়েও এখন কাজ করতেছি, শিখতেছি। Correct. এবছর যেমন আমার গোল হচ্ছে কুবারনেটিস নিয়ে হ্যান্ডস অন কাজ করা, শেখা। তো আচ্ছা। আমার জার্নিতে সবসময় এরকমই ছিল যে আসলে এইটাই। যে আমি মানে নতুন কিছু সুযোগ পাইলেই শিখবো। আলহামদুলিল্লাহ। এইটাই মানে ও এখানে একটু অ্যাড করে দেই হ্যাঁ। যে হচ্ছে ক্যারিয়ার 9-10 শুরু করার পরে 12-13 পর্যন্ত কিন্তু শুরুর দিকে এমন গেছে যে লাইক স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করতেছি, কাজ করতেছি, গ্র্যাজুয়েশন শেষ করে বেরোইছি, প্রথম জবে ঢুকছি, তখনও কিন্তু ভয় কাজ করতো নতুন জিনিস শিখতে। এটা আমি হচ্ছে অস্বীকার করবো না যে সব সময় আসলেই একেবারে আমি শিখে ফেলতে পারছি এমন না। এমন না। বাট আমার মনে হয় যে একটা সার্টেন অ্যামাউন্ট সময় পর হঠাৎ করে আমার কনফিডেন্স মধ্যে বিল্ড থেকে করে। এই ভয়টা চলে গেছে কনফিডেন্সটা যে বিল্ড করে। একটা শিখতে পারবো। এক্স্যাক্টলি শিখতে পারবো। ওইটা হঠাৎ করে একটা সময় পার হওয়ার পর করতে করতে চলে আসছে যে না এখন আমাকে যেই জিনিসই দিক কোনো সমস্যা নাই, আমাকে যদি কালকে বলে যে নতুন কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখে কাজ করতে হবে আমি করতে পারবো। ওই ভয়টা আমার মনে হয় যে সবার ক্ষেত্রে একটা স্পেসিফিক স্টেজ আছে, ওই পর্যন্ত কভার that's করে true. ফেললে এই That's ভয়টা true. কেটে যায়। মানুষের ব্রেইনে তো আসলে খুবই এআই এর মতোই, যত বেশি ফিট করবে নলেজ সে কানেক্ট মানে যে অ্যাঙ্গুলো শিখতে পারছে পরে সে নেক্সট ডে শেখা তার জন্য ইজি হবে, ওই নলেজটা কাজে দিবে। True. আর যে পিএইচপি তে একবার কলব্যাক দেখছে সেম জিনিসটা জাভা স্ক্রিপ্টে জাভাতে গিয়ে তার কাজে লাগবে। যে স্ট্রিম নিয়ে কাজ করছে সে জাভা মানে ট্রান্সফারেবল স্কিল সেট গুলো এখানে মেইন মানে ফ্যাক্টর। হ্যাঁ, এখন আমি ওইখানে আবার যদি আমাদের সেম ডিসকাশনে যাই, জি। আমাদের লেক্সিকন এত পোর হবে যে আমি যদি হুট করে একজন স্টুডেন্টকে বলি ভাই তোমার ট্রান্সফারেবল স্কিল সেটটা শিখতে হবে, এটা কি জিনিস খুঁজে খুঁজে বের করবা, এসকিউএল শিখো, তোমার ওআরএম শেখার দরকার নেই আগে। Exactly. ও আসলে লাস্টের কথাটা বুঝবে, বাট ট্রান্সফারেবল স্কিল সেট ইজ আ হ্যাঁ, এই নাইস টার্মটা হয়তো ওয়ার্ড, কখনো শোনে শোনে নাই। এখন এআই এর সাথে যদি আপনি এই ট্রান্সফারেবল স্কিল সেটের কথা বলেন, সুন্দর প্ল্যান ড্রাফট করে দিবে True. যে ডেটাবেস শিখতে ট্রান্সফারেবল স্কিল সেট কি। আমি এই জিনিসটা খুবই নিয়ে ভাই আসলে সিরিয়াসলি চিন্তা করি যে এআই এর সাথে আমরা কেমনে ভালোভাবে টিকে থাকতে পারবো, মানে যুদ্ধ করে টিকে থাকতে পারবো এরকম না, তারে বেটার কেমনে আনসার বের করতে পারবো। এটার একটা উপায় হচ্ছে ওয়ার্ড ভাই, ভোকাবুলারি আপনার টপ নচ হইতে হবে, তাহলে কাজ বের করাটা সুবিধা হয়। যেমন হচ্ছে যে আমার ক্যারিয়ারের কথাও যদি চিন্তা করি ভাই, মোর অর লেস সেম, আমাকে দেখে একদম হজবরল টাইপ, একদম করাপ্টেড ডেভেলপার আমি, হজবরল টাইপ। মানে আমি যখন ক্যারিয়ার শুরু করছি আমাকে এসপি.নেট বলে নিছে, জাভাতেও আমার চাকরি হয়েছে। মানে করাপ্টেড কেন বলি, মানুষজন তো একটা স্ট্যাকে চাকরি পাইতে যায়, হয় জাভাতে যাবো না ডটনেটে যাবো। আমাদের টাইমে দুইটাই শুরু, আপনার আমাদের সমসাময়িক টাইমে আমাদের ভার্সিটিতে ট্রেন্ড ছিল হয় জাভা ট্রেন্ড না হলে আমাদেরও দুইটাই করছি আমরা, মানে এটিপি 1 এটিপি 2। তো আমার হচ্ছে ক্যারা একটু ডিফারেন্ট,
যে আমি তো আসলে সফটওয়্যার ডেভেলপার হবো, আমাকে এগুলা কেন ভেন্ডর ধরাই দিতেছে, এগুলো তো আমার পছন্দ ছিল না আগে থেকে, আমার যেটা দিবে আমি সেটাতে কোড লিখবো। এখন কোম্পানিগুলো তো আবার ইন্টারভিউ, আমি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছি, ওখানে আমাকে কোড লিখতে দিছে, আমি খেয়ালই করে নেই স্পেসিফিক লিখে দিছে ওখানে জাভা ডটনেট লিখতে হবে, আমি জাভাতে কোড লিখে আসছি। আচ্ছা তারপরে প্যারা খেয়ে আমি চিন্তা করলাম জাভার অনেক জব পোস্টিং কম ছিল ওই টাইমে, তো তারপরে আমি প্যারা খেলাম, দুইটাই করবো আমি। লারাভেলে আমি ট্রেনিং করছি কিছুদিন, তারপর আমার কেন জানি ওইদিকে পুশটা পাই নাই, আচ্ছা কারণ ওই লারাভেলের দোষ না, ওইটা ওই ট্রেনিং ইনস্টিটিউশনের দোষ, মানে আমি প্ল্যান নিয়ে গেছিলাম, পরে সার্ভ করতে পারেনি এরা, একটু হয়তো প্রপারলি সার্ভ করতে পারে নাই। তারপরে আমি লারাভেলে অনেকদিন কাজও করছি বাই দ্য ওয়ে, বাট আমি দুইটা আমি ডটনেটও করতেছিলাম, পাশাপাশি প্রিপারেশন জাভার প্রিপারেশন নিতেছিলাম, বাট ওই জায়গায় আমি করাপ্টেড হয়ে গেছি, কারণ দুইটা স্ট্যাকে গেছি, মানে আমার একই দিনে লাকিলি দুইটা স্ট্যাকেই চাকরি গেছি, দুইটা কোম্পানি। তারপর আমি কোম্পানির নাম না বলি, বাংলাদেশের টপ টায়ারিং কোম্পানিগুলো একটা, পরে আমি একটা বাদ দিয়ে আরেকটাতে ঢুকি, সেখানে আমি ডটনেট ডেভেলপার হিসেবে চাকরি শুরু করি। চাকরি শুরু করে কিছুদিনের মধ্যে আমার কপালে আসে জাভাস্ক্রিপ্ট। আমি বলছি তুমি পারবা কিনা, পারবো। তারপর ইলেকট্রন জেস ধরাই দিছে, ইলেকট্রন জেস করলাম। তারপর ইলেকট্রন জেস করার পরে আবার ডটনেটে কিছুদিন থাকলাম, তারপর এখান থেকে বের হয়ে আবার নোড জেসে কাজ করা শুরু করলাম, তারপর রিয়েক্ট আসলো, রিয়েক্ট করলাম, তারপরে সব কাজের দরকার ছিল, সহজে ঢুকছি। সহজে আমি বলছি কাজের স্কোপ আছে, আমি স্কিলটা পারি, আসো। কিন্তু এখানে তো ফ্রন্ট এন্ড ফোকাস কাজ, আমরা যে টিমে কাজ করতাম আর কি, তো আমারে পিক্সেল পারফেক্ট ডিজাইন কনভার্ট যেটা আমার ক্যারিয়ারে আবার আমি একদমই করি না এবং আমার আগ্রহ নেই। সিরিয়াসলি ভাই, আমি প্রথমে 1-1.5 মাস খুবই প্যারা খাইছি, আমি কোন জায়গায় আসলাম, তারপরে চিন্তা করলাম না, আমি তো 1-1.5 মাস হলে এমন ডিফিকাল্ট জিনিস না আমি 1-1.5 মাস টাইম দিতে পারবো না, খুবই পেইনফুল টাইম গেছে আমার। বাট 1-1.5 মাসে সাব্বির ভাই ইজ ওয়ান অফ দ্য ভেরি ফাইন টিউনিং পাবলিক ইন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, উনি এই সময় আমার হেল্প করছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে, শুভর কাছে হেল্প পাইছি। আমার আলহামদুলিল্লাহ ওই ভয়টা কেটে গেছে, কনভার্সনের ভয়, পিক্সেল পারফেক্ট কনভার্সনের ভয়, যদিও অনেক ভুলভাল করতাম, বাট ওইটা মানে সবার হেল্প নিয়ে আমি নিজে একটু হার্ডওয়ার্ক করে হয়ে গেছে। তো আপনাকে যদি আমি নেট থেকে একটা ওয়েবসাইট দেখাইতে পারতাম আর কি, আমি আমাদের ভিউয়ারদের জন্য ইয়াতে দিয়ে দিব, আপনারা কি বলে এটারে, আমাদের পডকাস্ট লিংকে দিয়ে দিব। আমি এখন এমভিপি বানাই, এই পুরো ওয়েবসাইটটাতে 0 লাইন কোড আমি টাচ করছি, এটা আমি দেখছি। হ্যাঁ, আমি টাচ কিন্তু করি নাই ভাই, আমি লেক্সিকন জানি এখানে কি কি ওয়ার্ড লাগবে, প্রোডাক্ট ম্যানেজার, আমি স্টার্টআপে কাজ করছি, জানি প্রোডাক্ট ম্যানেজার কেমনে টাস্ক ব্রেকডাউন করে। পুরো ওয়েবসাইটটা বানাইতে আমি 0 লাইনের কোডও হাতে লিখিনি, কিন্তু এটা স্টার্টার পারবে না, আমি ড্যাম শিওর এটা পারবে না। ওই যে তার যে প্রিরিকুইজিট নলেজ থাকা দরকার, হ্যাঁ ওগুলো না থাকলে তো আসলে পারবে না। তো ওই জায়গাটা আমি লাকি মনে করি যে আসলে স্ট্যাক আমার কাছেও কখনো কোনো, এখনো ভাই আমিও ক্লাউড শিখতেছি, আপনাকে দেখছি আপনি AWS এর মাঝখানে কিছু সার্টিফিকেশন দিয়েছেন, ফলো আপ করি যেহেতু আপনাকে দেখছি। জি জি, ওইখানেও আমার ভাই থিওরি একটাই, আগে নেটওয়ার্কিং শিখো, আগে লিনাক্স শিখো। হ্যাঁ এক্স্যাক্টলি, ওই ভিপিসি একটা লেয়ার থাকবে, তারপরে নেটওয়ার্কিং লেয়ার দিয়ে রাউটিং করে সিকিউরিটি বসায়, এক এক জায়গায় এক এক নাম, কিন্তু জিনিস ঘুরে ফিরে তো সেম জিনিস ওইটাই। হ্যাঁ, তো ওই জায়গায় আমি ট্রান্সফারেবল স্কিল সেট খুঁজে বের করতেছি, আমি ওইটাই করব, আমি ভেন্ডরে আমি যাবই না। তো বেসিক ঠিক থাকলে তারপর প্রয়োজন অনুযায়ী যখন যেটা ব্যবহার করা লাগবে করবে, এটা তো সেল করতে লাগবেই আমার। এখন তো আমাকে কেউ বলবে না লিনাক্স ক্লাউড ইঞ্জিনিয়ার আসো, বলবে AWS আসো, ওটা তো আমার লাগবে, এটা তো ফার্স্ট স্টেজেই লাগবে। তো ওইটাই আমি সব আমাদের ডিসকাশন থেকে এই ডিসকাশনগুলো খুব কম হয়। তো ভাই আমার কাছে ওইটাই মনে হয় যে ট্রান্সফারেবল স্কিল সেটা আমার ইনভেস্ট করা উচিত, কারণ আমি জানি না আসলে কোন ভেন্ডর কি হবে, কালকে AWS এর শেয়ার পড়ে গেল, ব্যবসা বাদ দিয়ে চলে গেল, তারপর আমাদের গুগলে যাইতে হবে। আপনি জাভার কথা চিন্তা করেন, জাভার কথাই চিন্তা করি, লাইসেন্সিং এর কারণে জাভার অনেক বাজে অবস্থা হয়েছিল, লাইসেন্সিং এর কারণে ওরা মানে মানুষজন নতুন জাভা শিখতেই ভয় পাচ্ছিল যে এটা এরা করতেছে কি, এরকম হয়ে যাবেন। রিঅ্যাক্টের কথা বলেন, একটা ইকোসিস্টেম থেকে ফাঁস করে চলে ওরা নেক্সট জেএসে পুশ দিল, রাইট, হিউজ, কিন্তু অনেক টেকনোলজি তো এমন হইছে হয়, বাট কথা হচ্ছে রিঅ্যাক্টিভ প্রোগ্রামিং যে জানে, টু ওয়ে ডেটা বাইন্ডিং জানে, প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ জানে, তার জন্য অন্য প্ল্যাটফর্মে যাওয়া কোনো ব্যাপার না। তো ওইটাই বলতেছি। এখন এইখানে বিপদটা কি ভাই, আপনি তো মাশাআল্লাহ অনেকদিন থেকেই বাংলাদেশের বাইরে কাজ করেন, লোকাল ইন্ডাস্ট্রিতে আমাদের বিপদটা বলি, জি মার্কেটিং করতে গেলে তো আবার আসলে এইভাবে বলতে পারবো না। আমি যখন পোলাপানকে শেখাবো, আমি যদি বলি যে তোমার আসলে কোনো ভেন্ডর শেখানো হবে না, আমি কি দিয়ে মার্কেটিং করব? মার্কেট চাই নিশ, কিন্তু ওই নিশটা তো আসলে আমি বলে আবার ওই যে হাইপড ওয়ার্ড, ওরা শুনে যে নেক্সট জেএস, রিঅ্যাক্ট জেএস, কিন্তু জাভাস্ক্রিপ্ট এর কথা বললে ওরা আর আসবে না। আমার লাইফের ওয়ান অফ দ্য মানে বেস্ট থিং হচ্ছে যে আমি এই ট্রান্সফারেবল স্কিল সেটগুলা আমি বুঝতে পারছিলাম যে কোনো মতো, কারণ এর আগে আমার একটা মানে এটা বাংলা ভাষায় বলতে গেলে মারা খাওয়া এক্সপিরিয়েন্স ছিল। আমি এরোস্পেস পড়তে গেছিলাম, তো ওইখানে আমার হচ্ছে একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল সামহাও, এই মার্কেটিং এর কারণে। ওই ইনস্টিটিউশন বলছে আমারে সব দিবে, আলটিমেটলি ওইভাবে দেয়নি, কিছুই জানে। আমাকে এইচএসসির পর এ লেভেলস এর আরেকটা ডিপ্লোমা করাইছে,
আচ্ছা। আমি বুঝাতে পারছেন? হুম, মানে আমার 2টা বছর আবার নষ্ট করছে। তারপর এসে তারা বলছে যে এটা করার জন্য তোমাকে বিদেশ যেতে হবে। মানে 30-35 লাখ টাকা খরচ করে বিদেশ আচ্ছা। যেতে হবে। দেয়ার ইজ নো গ্যারান্টি যে ওইখানে আমাকে জব দিবে। আহ, 9/11 এর পর তো আসলে একটু সিচুয়েশন ডিফারেন্ট। আপনার হ্যাঁ, হ্যাঁ, এরোস্পেসে এন্ট্রি বন্ধ। এরোস্পেসে এমনিও আপনার হচ্ছে স্কলারশিপ নাই। তো হ্যাঁ, চায়না হ্যাঁ, থেকে ঠিক। স্কলারশিপ পাবো, সেই চায়না স্কলারশিপ আবার অন্য কান্ট্রি নিবে কিনা, এখানে খুবই আনসার্টেন। তারপর ইয়াসার এক্সামিনেশন আছে, অনেক লম্বা প্রসেস। তারপর আমি চিন্তা করলাম না, আমি সিএসসি তে ভর্তি হই, এখানে যেহেতু এটা গ্রোয়িং ফিল্ড। আমার ওই ধাক্কাটা নিয়ে লাইফে অনেক বড় কাজে লাগছে যে না, আসলে ডিসিশন এমনি নিতে হয় না, ডিসিশনের এটা প্রসেস আলাদা। তো ওই জন্য আমি বেঁচে গেছি আমার কাছে মনে হয়। তো যদি আমি আমি ওইটা না করতাম তাহলে আমি আজকে পর্যন্ত হয়তোবা যে কোনো একটা স্ট্যাকের এক্সপার্ট হইতাম, আমি অন্য কিছু খুঁজে পাইতাম না। বাট আমরা যে লাউটের কথা বলতেছি, ভিউয়ারদের বলে রাখি, এটা কিন্তু প্যারাও আছে। প্যারা মানে হিউজ, কারণ আপনি এত হজবরল ডেভেলপার হয়ে যাবেন, এটার বেনিফিট আপনি 2-3 বছর পাবেন না। 2-3 বছর সিনিয়রিটিতে বেনিফিট পাওয়া যায় না ভাই, আমি যেটা দেখছি। ওয়াইন ইউ গো ফর আর্কিটেক্ট লেভেল, সিনিয়র হ্যাঁ, টেক লিড লেভেল, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার লেভেল, ওই যে আমি বললাম আপনার সাথে কথা ইভেন হচ্ছিল সে আমার, যদি বাংলাদেশের বাইরেই ইন্ডাস্ট্রিতে ট্রাই আউট আমি করে তখনই লাগবে আমি আসলে। এটা ওই কথাই বলতেছি যে একজন ডক্টর এক্স্যাক্টলি। যদি আমাদের ইন্ডাস্ট্রিতে এফসিপিএস করে, হোয়াট ইজ দ্য ক্যারিয়ার আউট ফর সফটওয়্যার ডেভেলপার ভাই? তুমি 10 বছর কাজ করবা, তোমার তোমার না আছে এফসিপিএস রাও, তোমার না আছে স্পেশালাইজেশন রাও, তুমি করবাটা কি? তুমি তো হচ্ছে মানে আমি একবারে মনে করি যে কম্পেয়ার করতে পারা উচিত যে এফসিপিএস করার পর একজন ডাক্তার একজন মানে নর্মাল একটা চেম্বার দিয়ে খুললে তার বেতন দিনে সে 10,000-20,000 কামাইতেছে, মানে মাসে 5-10 লাখ টাকা কামাইতে পারে। তোমার ফিউচারটা কি? তুমি তো খাটতেছো, তোমার কমন যাইতেছে, মাথা যাইতেছে, ডায়াবেটিস আসতেছে, এগুলো কনসার্ন ভাই, হ্যাঁ, বা পরিশ্রম সিরিয়াস তো করতে কনসার্ন। হচ্ছে, সময় এই ব্যয় হচ্ছে। স্যাডেন্টারি মুভমেন্টের কারণে আমার যে হেলথ ইস্যু হয়েছে, আমি যখন বিন্দাস ছিলাম, চিল ছিলাম, কাজ করতাম না, আমার হেলথ অনেক ভালো ছিল। কিন্তু এখন এই স্যাডেন্টারি মুভমেন্টটা তো আমাদের বেশি, এটা একটা হেলথ রিস্ক আছে, ট্রেড অফ আছে। অবভিয়াসলি। তো আমি এটা চিন্তা করি যে ছেলেটা বাপ মায়ের সাথে যুদ্ধ করলো যে আমি কম্পিউটার সিএসসি পড়বই, ও মেডিকেলে পড়লো না, তোমাকে ট্রেড অফটা চিন্তা করতে হবে। আবার বলি, সবার জন্য কিন্তু ক্যারিয়ার আউট একরকম না, সবার রিজিকের প্রয়োজন একরকম না, আল্লাহ দিবে যে ব্যাপারটা সেরকম না। বাট টপ জায়গাটা কি? আমি তো ক্রিকেট খেললে ভাই ইয়াতেই খেলবো বা ন্যাশনাল টিমে খেলতে যাবো, টপ প্লেয়ারই হইতে হ্যাঁ, চাবো। হ্যাঁ, হ্যাঁ। তো আমাদের জন্য টপ রাউটগুলো নিয়ে কিন্তু ডিসকাশন হয় না, এটা একটা বড় ফ্যাক্টর। তোমার ক্যারিয়ার গোল থাকা উচিত যে তুমি অনেক বড় 10-15-20 বছর ক্যারিয়ার আউট করে টাকা ইনকাম করবা, বেশি টাকা, বা রিজিক তোমার দরকার হলে করবা, বা কমপ্লেক্স সেটআপের দরকার হলে কমপ্লেক্স টিমে তুমি কাজ করবা। আমি কথা বলি আসলে আস্তে আস্তে কাজ করে ওই যে বাইরের গ্লোবাল বড় কোম্পানিতে, সেটা বাংলাদেশ থেকে হোক বা গিয়ে হোক, যাতে একটা স্ট্রিম যায়। আমি যাইতে পারতেছি না বলতে যে আমি অন্যজনকে বলবো সেটাও না, আবার এক্সট্রিম নিশের পিছনে পুরো ইন্ডাস্ট্রি ঘুরে যে একই জায়গায় গোল খাওয়াবে সেটাও না। এখানে আসলে এক্সপানশনের দরকার আছে, অনেক দরকার আছে এক্সপানশনের। আপনি দেখেন যে আমার এই ভিডিওটাকে আমার এডিট করতে হবে, আপনাকে যদি আমি এক্সাম্পল দেখাতে পারবো, মিটিং এর পর দেখাবো আপনাদের, সবগুলা একই কার্টুন ইউজ করে, সব ভিডিও এডিটর একই টেক্সট ইউজ করে। কারণ কি? কোর্সে তাদের এটা শেখানো হয়েছে। ওইখানেও কিন্তু সেম প্রবলেম, ওই সার্চ করতে পারে না, স্পুন ফিডিং করে শেখানো হয়েছে। আর ওই যে যতটুকু শিখছে ততটুকুই, এর বাইরে সে চিন্তাও করতে পারে না, আবার চেষ্টাও করে না। আমরা তো সফটওয়্যার ডেভেলপার জানি, ভিডিও এডিটিং কি? ওই যে আপনার ইউএক্স এর মতো স্কিল না, যে ইউএক্স ডেভেলপাররা যেরকম ফ্রেমিং করতেছে, তারপরে স্ক্রিনে 4 ভাগে ভাগ করে ইনফরমেশন হায়ারার্কি সাজাইতেছে, আইকন দিতেছে, সেম থিং ভাই, শুধু এখানে মোশন অ্যাড করা। কিন্তু ওই বেসিকটা কিন্তু কেউই শেখায় না, কেউই শেখায় না। ওই যে সবাই তো ফোকাস থাকতেছে টুলসের দিকে। হ্যাঁ, মানে সরি ভাই, আপনাকে আসলে সাথে কথা বলতেছি, আমি বেশি কথা বলতেছি, কারণ এগুলো নিয়ে কথা বলার লোকই পাওয়া যায় না আমাদের এখানে, খুব মানে কম লোক এগুলো নিয়ে কথা বলতে পেরে আমাদের আসলে ভালো লাগছে। বাট আমাদের একটু নেক্সট সেগমেন্টেও যেতে হবে, অনেক কথাই আমরা বলে ফেলেছি। তো ভাই, আপনার কাছে আমার শেখার অনেক কিছু আছে। আমি দেখি যে আপনি খুব সম্ভবত রিসেন্টলি ম্যারিড, তার আগে কিন্তু আপনি হচ্ছে যে তার আগেও দেখছি আপনি প্রচুর ঘোরাফেরা করতেন, এখনো ঘোরাফেরা করতেছেন। সো এই ওয়ার্ল্ড এক্সপ্লোরেশনের প্রসেসে আপনার কাছে কোন দেশটা মনে হচ্ছে সবচাইতে ভালো? এখানে মানে খুবই সুন্দর আপনার ফিলিং, এখানে আপনি বারবার যাইতে চান, এরকম মানে 1-2টা দেশ কি, মানে কোন দেশগুলো ছিল আপনার জন্য? আচ্ছা, ওইভাবে ডিরেক্টলি স্পেসিফিক ভাবে কোনো দেশ বলা টাফ আর কি। টাফ। প্রায় 46টার মতো দেশ ঘোরা হয়েছে। তো তো এখানে বলবো যে আসলে এক এক দেশে এক এক রকমের কালচার পাইছি, মাইন্ডসেট পাইছি। বিউটির কথাও যদি বলি, কোথাও হয়তো দেখা গেছে যে আপনার কি বলবো যে আর্টিফিশিয়াল বা ক্রিয়েটিভ হচ্ছে ব্যাপার স্যাপার বেশি ছিল, কোথাও দেখা গেছে যে ন্যাচারাল বিউটি বেশি ছিল। তো ওইভাবে বলতে গেলে আমি বলবো যে প্রত্যেকটা জায়গা থেকেই আমি যে হচ্ছে অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। তারপর এক এক জায়গার কালচার এক এক রকম, মানুষের চিন্তা ভাবনা এক এক রকম। তো এই জায়গাগুলোতে আমার যেটা মনে হয়েছে যে আমি আসলে কখনো কম্পেয়ার করি না কোনটা বেটার কোনটা বেস্ট, আমি ফোকাস থাকি যে কোনখান থেকে কতটুকু আমার শেখা আছে। যেমন আমি যখন প্রথম ঘুরতে যাই, আমি প্রথম হচ্ছে ইন্দোনেশিয়া ঘুরতে গেছিলাম 2017 সালে। তো ওইটাই আমার ফার্স্ট ট্রিপ ছিল বাংলাদেশের বাইরে। তো ওইখানে যে কিছু ব্যাপার দেখে আমার ভালো লাগছে, যে লাইক রাত 2টা-3টার দিকে আমি হচ্ছে গাড়ি দিয়ে ট্যাক্সি করে যাচ্ছি,
তো রাস্তা পুরা ফাঁকা, কিন্তু যখন হচ্ছে ট্রাফিক লাইটের সামনে আসলো, রেড লাইট থেমে চলে গেল, উঠলো, ও থেমে গেল। রেসপেক্ট আমার করলো, তো রেসপেক্ট হ্যাঁ, করলো, যে কেউ থাকুক না থাকুক ওরা লটা মেনটেন মেনে চলে, করতেছে। মেনে চলে। আমরা হচ্ছে মুভি দেখতে গেছি, মুভি দেখে হচ্ছে রাত 12টা 1টার দিকে বেরোইছি, দেখি যে 12টা 1টার দিকেই মানুষ মুভি বের করে, ওদের ওই রকম টং দোকানের মতো আছে, সেখানে মানুষজন নিশ্চিন্তে হচ্ছে চা খাচ্ছে, চা খাচ্ছে, আছে অনেকে ফ্যামিলি নিয়েও ঘুরতে আসছে। তো তখন মনে হয়েছে বাংলাদেশে তো আসলে এরকম এটা ভাবা টাফ যায় না। বা খুব একটা ভাবা যায় না। তারপর আবার যখন ইউরোপে মুভ করলাম, সেখানেও দেখলাম যে মানুষজনের মাইন্ডসেট একরকম, ইস্টার্ন ইউরোপে একরকম, ওয়েস্টার্ন ইউরোপে একরকম। তো এখন পর্যন্ত যদি আমাকে বলা হয় যে লাইক যেমন নেদারল্যান্ডসে আছি 4 বছর ধরে, খুবই বিউটিফুল কান্ট্রি, মানুষজন তুলনামূলকভাবে ফ্রেন্ডলি, সো ওইখানে থেকে ভালো লাগতেছে। তারপর সাউথ ইস্ট এশিয়ার মধ্যে যেমন আমাকে কাছে সিঙ্গাপুর হচ্ছে অনেক ভালো লাগছিল, ইস্টার্ন ইউরোপের মধ্যে বুলগেরিয়া অনেক ভালো লাগছে, অনেক বুলগেরিয়া। ন্যাচারাল বিউটি আছে, কিন্তু মানুষজন অনেক কম ওদের দেশে আচ্ছা আর কি, আচ্ছা। অনেক কম। তো ওইভাবে আসলে বেস্ট কোনটা বলা টাফ, বাট আমার কাছে হচ্ছে ঘুরে ফিরে ওই যে মনে হয় যে আমি ওদের কালচার থেকে কোন বা জায়গাটা থেকে লার্নিং কোন এর অনেক কিছু লার্নিংটা থাকে আর আছে কি। সেগুলোই নেওয়ার চেষ্টা করি আর কি। আপনি আপনার চায়না ভিজিট করা হয়েছে এই হ্যাঁ, বছরগুলো? চায়না একবার যাওয়া হয়েছে। নাইস। ও আমরা আপনি আচ্ছা, চায়নাতে যখন আমি গেছি 2018-তে গেছিলাম, একটা জিনিস যেটা আমি দেখছি যে চায়নাতে যাওয়ার আগে আমরা একটা জিনিস শুনছিলাম যে ওরা খুব একটা ফ্রেন্ডলি না। হুম 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 হুম। কিন্তু আমি যখন চায়নাতে গেছি আমি আচ্ছা এর আচ্ছা। কমপ্লিটলি ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স পাইছেন। পাইছি। আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে হচ্ছে বাইরে বেরোইছি একটা জায়গায় ঘুরতে যাব, ওইখানে ভিপিএন অন করেই অলওয়েজ চলতে হইতো গুগল ম্যাপ চালানোর জন্য। খুব একটা আমরা ল্যাঙ্গুয়েজ বুঝতেছিলাম না, তো বাসে উঠছি, এখন আমরা যেখানে যাইতে চাচ্ছি ওটা কোন স্টপেজে ওইটা ড্রাইভারকে বুঝাইতে পারতেছিলাম না। আচ্ছা আচ্ছা ড্রাইভার আমাদের কথা বোঝার জন্য করছে কি, বাসটাকে সাইড করে রেখে আচ্ছা। সে নিজে চলে আসছে, অন্য যারা হচ্ছে যাত্রীরা ছিল হুম। সবাই চলে আসছে আমাদেরকে হেল্প করার জন্য, যে তোমরা কোন নাইস। স্টপেজে নামবা বলো আমরা দেখি। তো ওইখানে হচ্ছে আমরা ওকে ইংলিশে ট্রান্সলেট করে চায়না ওয়ার্ডটা দিচ্ছি, সে আবার ওইটাকে তার মোবাইলে হচ্ছে ট্রান্সলেট করে নাইস। ইংলিশে করে হেল্পফুল। আমাদেরকে ভালো এটা তো পরিমাণে করবে না, হেল্প করলো নরমালি আর কেউ কি। করবে না। করবে না। এটা তো আমাদের এই তখন রিজনে তো দেখলাম যে আসলে সম্ভব। এটা ভালো লাগছে। বাট আবার ওই যে চায়না, এই আলোচনা যেহেতু আসলো, আবার চায়না এবং জার্মানির কথা যদি বলি, ওরা আবার অলওয়েজ নিজেদের কালচার নিজেদের ল্যাঙ্গুয়েজ ফোকাস। ওরা চায় না যে লাইক আমেরিকা ব্রিটিশ ওরা যেমন করছে ওরা কি বিশুদ্ধ থাকতে ল্যাঙ্গুয়েজ চায়। কালচার পুশ করে সব জায়গায় নিজেদের কালচারাল কন্ট্রোল নিয়ে অ্যাগ্রেশনটা নিছে, ওরা অ্যাগ্রেশন চায় না। করে ফেলছে। হ্যাঁ, ওরা অলওয়েজ এই ব্যাপারে কনসার্ন যে আমরা নিজেদের আইডেন্টিটি, নিজেদের কালচার, নিজেদের স্ট্রেংথ ধরে রাখবো, আমরা অন্যের পাপেট হব না। যার কারণে হচ্ছে জার্মানিতে চায়নাতে ওরা ইচ্ছা বই করেই পড়ে হচ্ছে কারা বেশি ভাই? যে ইংলিশটা করে কান্ট্রিগুলো না। আপনি ঘুরছেন এদের মধ্যে আসলে বই পাগল কারা? যারা অনেক বই পড়ে? দেখছেন আপনি? ওইভাবে তো এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট আমি দেখছি যে ওদের অনেক জায়গায় হচ্ছে আসলে অনেক মানুষ আপনার ওই যে মেট্রোতে বা পাবলিক ট্রান্সপোর্টে যখন বই চলাফেরা পড়ে। করতেছে, অনেককে দেখছি আমি বই পড়তে, যেটা আমরা বাংলাদেশে একদমই বাংলাদেশে দেখি না। একদমই দেখি না, একদম ওইটাই হ্যাঁ। বলতেছিলাম। তো আপনার কাছে কি মনে হয় না ভাই, যদি একটা কথা আছে যে তুমি তোমার স্বপ্ন না দেখলে অন্যজন এটা তোমার মাথা পিছু কইরা নিয়ে যাবে, কিন্তু আরেকটা আপনার কাছে কি এটা মনে হয় না ভাই, আসলে আপনি আপনার গল্প না বললে অন্যজন বলে সেটা দিয়ে টাকা ইনকাম করে নিয়ে যাবে, এরকম হয় না? যেমন অ্যাজ এ কান্ট্রি হিসেবে যদি চিন্তা করি, জি। ইফ ইউ গো ফর, ধরলাম যে এন্টারটেইনমেন্ট মিডিয়াম আছে, নাটক সিনেমা এগুলো আছে, ওয়ান ইউ ডিরেক্টলি কপি, এটা তো আসলে আপনার গল্প না, ডিরেক্টলি কপি করলে অন্য কারো গল্প আপনি কপি কপি করতেছেন। করতেছে। আর যদি আসলে আপনার গল্প বলতে হয়, সেই ইনস্টিটিউশনই যদি না থাকে, ধরেন ক্রাফটিং ইনস্টিটিউশনে যদি না থাকে, আমি তো আমি শিখতে পারবো না। আমি হ্যাঁ। ধরেন আমার এক্সকিউজ মি, তো আমার স্ক্রিন প্লে নিয়ে একবার পড়ালেখা করার খুব ইচ্ছা হলো যে স্ক্রিন প্লে জিনিসটা কি। তো আমি কিন্তু ইউটিউবিং করি কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাসপেক্টে ভাই। আমি ইউটিউবিং করার জীবনে আমার আশেপাশের গোলের ধারে কাছেও ছিল না। তো জিনিসটা আমার আসছে স্ক্রিন প্লে হয় কোথায় বাংলাদেশে, খুঁজে দেখছি কয়েকটা ফেসবুক গ্রুপ আছে, বাট ওইগুলো আসলে ইনস্টিটিউশনাল কোনো ফরমেশন নাই। তারপরে লাগিলি আমি একটা ইন্ডিয়ান ইউটিউব চ্যানেলের খোঁজ পাইছি। তো ওদের ওইখানে ন্যাশনাল স্কুল অফ ড্রামার মনে হয় কোনো সাবসিডিয়ারি বা অন্য কোনো সাবকোর্স আছে। আচ্ছা। তো ওই ছেলেটা 10টা ইউটিউব চ্যানেল ছিল, বুঝতে পারছেন? হ্যাঁ। 10টাই ফেল করছে, 10 বছর তার ফেইল লাইফ। ওকে। কিন্তু সে মেথড নিচে বা সে শিখবে, ওকে। বুঝতে পারছেন? সে শিখবে। সে ইউটিউবে মনে হয় 2018 ও 19 এর দিকে, মানে কোভিডের আগে বা পরে এরকম একটা টাইম ফ্রেমে ওয়ার্ল্ড ওয়াইড তার ইউটিউব চ্যানেল ধরেন একটা র্যাঙ্কিং এ ছিল, মানে ফাস্টেস্ট গ্রোয়িং চ্যানেলের মধ্যে। কেন ছিল? সে স্ক্রিন প্লে শিখছে, স্ক্রিপ্ট রাইটিং শিখছে, স্টোরি টেলিং শিখছে, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা ভার্টিক্যাল ইনস্টিটিউশন তার আছে। ওই ছেলের এখন একটা স্টোরি টেলিং স্ক্রিপ্টিং এর কোর্স আছে, বাংলাদেশে বাড়িতে গেলে 7-8 হাজার টাকা লাগে। ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স আছে, ও যখন মিলিয়ন্স ভিউ হয় সেখান থেকে যদি 2%ও কনভার্ট করে,
ও তো একটা ইনস্টিটিউশন শিখছে প্লাস ডেলিভারও করতে পারতেছে, কিন্তু বাংলাদেশে আমি দেখি আমাদের আসলে ওটা তো বললাম একটা এন্টারটেইনমেন্ট জনরাতে, বাট আমাদের জন্য ধরেন প্রেজেন্টেশন, আমরা তো চিল্লাই যে বাইরের দেশের লোক আমাদের শোষণ করে যাইতেছে, আমাদের প্রেজেন্টেশন স্কিল যদি আমি না বুঝাইতে পারি যে এটা ইম্পর্টেন্ট, এটা পাশের দেশে থাকা চাইতে আমাদের দেশে থাকা ইম্পর্টেন্ট, এটা যদি আমি পাস না করতে পারি, ডিবেট না করতে পারি, এটা আমার কনটেক্সট থেকে যদি না বুঝতে পারি, কেউ তো আমাকে আবার স্কুল ফিডিং করবে না, তাই না? তো আমার কাছে মনে হয় যে এই জায়গায় দরকার আছে, এই জায়গাগুলো দরকার আছে। আপনার কাছে কি মনে হয় না যে আপনি বিদেশে কাজ করতেছেন আর অল্প কথা অনেক কিছু বুঝাই ফেলতে পারতেছে, বেশি কথার দরকার হচ্ছে না, অনেক লম্বা ডিসকাশন শর্ট কিছু কথা বলে ডান, এরকম মনে হয় না আপনার কাছে? ওদের কমিউনিকেশন আমাদের চেয়ে অনেক ভালো, ওই যে ঘুরে ফিরে ওই কনটেক্সটেই আসে যে শুরুতে ওই যে যখন আমরা কথা বললাম যে আমাদের দেশে আমরা সঠিকভাবে প্রশ্ন করতে জানি না, কনটেক্সট ধরে টু দা পয়েন্টে কথা বলতে পারি না। তো এটাও হচ্ছে যে ওরা হচ্ছে ওদের এডুকেশন সিস্টেম, কালচার, ওদের ফ্যামিলি সেইভাবে শিখে। আমাদের দেশে আমরা আসলে আননেসেসারি অনেক কিছু করি বা প্রপারলি যে জিনিসগুলো যেভাবে শেখা উচিত, জানা উচিত, আমরা সেই অপরচুনিটি পাই না। হ্যাঁ, যার কারণে এটা হয় আর কি, বাট এটা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। কারণ ওই যে চিন্তা করলে যদি কাজ হয়ে যায়, আমার চিন্তাটা তো করতে পারতে হবে, ঠিক আছে? চিন্তা করতে পারলে তোমার কাজ হয়ে যাবে, এটা চিন্তা করারই তো লাস্টে তোমার কাজ হবে। এখন চিন্তা করো, তুমি লিখিত ফর্মে করো বা তুমি এখন চিন্তা তো আমরা যখন আপনি আর আমি কথা বলতেছি, ফর শিওর এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমাদের জেনারেট হইতেছে, ওইটা ইভেন সম্ভব মোবাইলেও আপনি ক্যাপচার করতে পারেন। ইফ ইউ নো দ্য ম্যাথমেটিক্স বিহাইন্ড ইট, ইফ ইউ নো দ্য প্রপার সার্কিট ডিজাইন, আপনি ধরতে পারবেন। চিন্তা করলেও কাজ হয়ে যাবে, এরকম টুল আসলে আছেও। তো আমি সেদিন একটা ভিডিওতে দেখলাম চিন্তা করতেছে কোড হয়ে যাইতেছে, চিন্তাটা তো আমার করতে পারতে হবে। এবং চিন্তা করতে আমি বইয়ের কথাটা এই কারণেই বললাম, বাইরের দেশের মানুষের একটা সার্টেন লেভেলে অনেক পড়ার টেন্ডেন্সিটা আছে, কারণ ওই নিজের চিন্তার জগৎটা তৈরি করার জন্য রিডিং ইজ আ মাস্ট থিং। আমাদের যেটা সফটওয়্যার ডেভেলপার হোক বা যে কোনো ডেভেলপার হোক, মানে যে কোনো প্রফেশনাল হোক, এটা দরকার হয়। তো আপনার কাছে আমি এটা জানতে চাই যে আপনার এই প্রোগ্রেশন তো একটা ছিল যে আমি আবার কোর ফান্ডামেন্টাল স্কিলের দিকে যাই। প্রথমে আমরা ভিডিও দেখে শিখতাম, তারপরে যখন ডকুমেন্টেশন দেখে মানে আমরা শেখা শুরু করলাম, প্রসেসটা ফাস্টার হলো অনেক। ডকুমেন্ট আমি ভিডিও দেখে একটা টিউটোরিয়াল দেখলাম, কিন্তু ডকুমেন্টেশনে আমি যে বানাইছে ওর ডকুমেন্টেশনটা পড়তে পারতেছি, ওইটাও ইম্পর্টেন্ট। ওই আবার এগেইন রিডিং স্কিল আসে, কনটেক্সচুয়ালাইজিং স্কিল আসে। তো ভাই আপনার কাছে আসলে আমি জানতে চাই যে এটা কিন্তু তার কাছে আসা সম্ভব, সেই স্কিলটা ডেভেলপ করবে হু ইজ হাইলি মোটিভেটেড, তারা আসলে মানে সিরিয়াস, সে ডেড মোটিভেটেড যে এটা আমার করতেই হবে, অথবা আমি আমার এই মোটিভেশনটা হবে, বা ধরেন যে জিনিসটা করবে সেটাতে তার ভালো লাগা থাকতে হবে, জোর করে হবে না, ভালো লাগা থাকতে হবে। ভালো লাগা না থাকলে তো শুধু টাকার জন্য এত দূর যাইতে পারবে না। সব ডাক্তার তো এফসিপিএস করতে পারতেছে না, এমন ইঞ্জিনিয়ার ডাক্তার আছে যে ভালো হইলে ওই যে আমাদের দেশে হয় কি, সে শর্টকাট খুঁজবে, কুইক কিভাবে করা যায়। তো ভাই আপনার কাছে জানতে চাই যে আমি যখন আপনার ক্যারিয়ারটা দেখি বা আপনার যে মানে লাইফের অনেক কর্মক্ষেত্রটা দেখি, ইউ আর হাইলি মোটিভেটেড টু ডু হোয়াট ইউ ডু। তো আপনার কাছে কি মনে হয় যে মানে এই মোটিভেশন সোর্সটা কি আপনার জন্য, ড্রাইভিং ফ্যাক্টরটা? এটা মোর ফিলোসফিক্যাল বা স্পিরিচুয়াল আনসার, মানে কোয়েশ্চেন চিন্তা করতে পারি আমরা যে আসলে কি আপনারে ড্রাইভ করে? আচ্ছা, এখানে আমি যদি বলি যে টু বি অনেস্ট, আমার কখনো হচ্ছে আমি খুব হাইলি অ্যাম্বিশিয়াস কোনো মানুষ না, আমি যে প্রপারলি খুব অর্গানাইজড ওয়েতে চিন্তা করে লাইফের এই স্টেজে আসছি এটাও না। আমার ক্ষেত্রে মনে হয় যেটা হয়েছে যে আমি জিনিসটা করতে হচ্ছে আমার ভালো লাগতো, এনজয় করি। হ্যাঁ, আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, এই যে নিজে কোনো কিছু তৈরি করা, কোনো প্রবলেমের হচ্ছে হ্যাঁ, এটাও হইতে পারে, কারণ আমি ছোট থেকে প্রচুর বই পড়তাম। এইটা হচ্ছে আমার বাবা মা স্টিল বলে যে আমি এসএসসির পর হচ্ছে চশমা নিতে হয়েছে আমাকে। তো তারা বলে যে তুই যেভাবে হচ্ছে পড়াশোনা করতি, মানে ধরেন যে লাইট নিভাইয়া দিছে, তাও আমি হালকা একটু লাইট জ্বলায় হচ্ছে বই পড়তেছি, যেরকম তোর চোখ নষ্ট হবে না তো কার চোখ নষ্ট হবে। তো আমি প্রচুর বই পড়ছি, আমার ক্লাস 3-4 থেকে আমি যেই বই পাইতাম সেই বই পড়তাম। তো আমার মনে হয় যে ওই বই পড়াটা আমার লাইফে হচ্ছে অনেক পজিটিভলি নিয়ে আসছে, আমার কিউরিসিটি, শেখার আগ্রহ, ওই জিনিসগুলো হচ্ছে তৈরি করছে। আমার মনে আছে যে আমি যখন ক্লাস 3-4-এ থাকতে হচ্ছে ধরেন গ্রামের বাড়িতে গেছি, সেখানে আমার কোনো কাজিনের হচ্ছে ক্লাস 5-6-এর বই আছে, আমি হচ্ছে 5-6-এর বই পড়া শুরু করে দিতাম। হ্যাঁ, বই পাইলেই আমি পড়তাম। আমার এসএসসি যখন আমি শেষ করি, এসএসসি শেষ করেই আমি হচ্ছে শরৎ রচনা সমগ্র এই মোটা কালেকশন সেটা পড়ে শেষ করছি, তারা শঙ্করের বই পড়ছি, প্রচুর বই পড়তাম আর কি।
এখন কমে গেছে, বাট আবার আমার লাইফের কিছু টার্নিং পয়েন্ট, কিছু জিনিস আমি হচ্ছে বই পড়া থেকেও শিখতে পাইছি। লাইক ডক্টর লুৎফর রহমানের যে উন্নত জীবন, তারপর আরও কিছু বই আছে, তার বই থেকে আমি খুব ভালো ভালো কিছু মেসেজ পাইছি কারেক্ট। যে জীবনে হচ্ছে নৈতিকতা, মোরালিটি, এগুলার হচ্ছে গুরুত্ব অনেক থাকা উচিত, এগুলোর দিকে ফোকাস রাখা উচিত। মানে পড়াটা আপনাকে সামহাও অনেক 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 হেল্প করেছে। অনেক হেল্প করছে, যদিও লাস্ট হচ্ছে 10 ইয়ার্সে বই পড়া অনেক কমে গেছে অনেক কমে আসলে গেছে, এটা ডিজিটাল ওয়ার্ক আমাদের প্লেসে ঢুকে স্কোপ যাওয়ার টাইম পর। কম, কারণ ব্রেনটা ওই জায়গায় এনগেজ রাখতে হয়। হ্যাঁ, টাইম আর পেলেও যে ব্যাপারটা আসলে এমন হয়ে গেছে যে টাইম পেলেও আমি হচ্ছে যে ডিভাইস নিয়ে ডিভাইস বসে নিয়ে বসে থাকতেছি, থাকতেছি। এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কারেক্ট না ভাই। আরেকটা আপনার সম্পূরক প্রশ্ন হচ্ছে যে ধরেন লেটস সে ফর एग्जांपल, এটাও ফিলোসফিক্যাল প্রশ্ন, চিন্তা করতে পারেন। বাট সব আছে, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক এনিমোর ফর মানি, হোয়াট ইউ উইল ডু। আপনার টাকার দরকার নেই আর, হুম হুম হুম। ইউ হ্যাভ ইনাফ। আচ্ছা অথবা দুনিয়া থেকে টাকার কনসেপ্টটাই উঠে গেছে, হোয়াট ইউ উইল ডু। আচ্ছা, আমার যেটা ভাল লাগে সেটা হচ্ছে মানুষজনকে সাহায্য করতে ভাল লাগে। আমি কোথাও কোনো প্রবলেম দেখতেছি, আমি আচ্ছা। চেষ্টা করব তাহলে যে আমার স্কিল এক্সপেরিয়েন্স দিয়ে, ধরেন আমি দেখতেছি যে কিছু মানুষের জীবনে কিছু সমস্যা আছে, আমি দেখব যে আমার স্কিল এক্সপেরিয়েন্স দিয়ে ওই মানুষগুলোর জীবনের ওই সমস্যার সমস্যা সমাধানগুলো করা true. যায় কিনা। মানে সবাইকে নিয়ে একসাথে ভালো থাকা আর কি। হ্যাঁ সবাই যেমন আমরা যে কাজটা করতেছি আসলে এটাও কাইন্ড অফ সেম, যে আমরা যে আমাদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করতেছি অনেকজন মানুষের কাজে লাগবে। ধরেন আজকে থেকে 10 বছর আগে যদি আমি কাউকে নক দিতাম, দিস ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু, মানে কারোর সাথে কথা যে বলবো তাতে তো টাইম নেই, সে অনেক সিনিয়র ডেভেলপার। বাট আমাদের কিন্তু এগুলো নলেজ অ্যাকুমুলেশন হচ্ছে। আপনি আমার সাথে কথা বলতেছেন, আমি অন্যজনের সাথে কথা বলতেছি, একজন জুনিয়র দেখে কিন্তু এগুলো বুঝবে, যার বোঝা দরকার সে বুঝবে। এটা 1000 জনের লাইফ চেঞ্জ করবে না, হ্যাঁ বাট আই এম শিওর যে এখানে যে আসলে শিখতে চায়, আল্লাহ যাকে Yeah. ওইদিকে নিবে, কোনো না কোনো ভাবে আপনার ভিডিও আমার ভিডিও তাকে দেখাবেই, এবং সে এখান থেকে হিউজলি মোটিভেশনও পাবে। সবাই না পেলেও কিছু কিছু মানুষ কিছু কিছু পাবে, বা যেটা তার জানা দরকার, হয়তো কিছু কিওয়ার্ড জানলো। কারেক্ট কিছু- কারেক্ট। তো এই বই পড়ার আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারি। আমার আব্বা মা, আমি এইচএসসি তে, আমার এইচএসসি এসএসসি কোনোটাতেই প্লাস নাই, কারণ আমি আচ্ছা। এইখানে 20% টাইম, আমি বাইরের বই 80% টাইম। তো ওই যে আমার 3-4 জন বন্ধু আমরা এরকম পাগলা ছিলাম, আমাদের পড়া বই দিয়ে আমাদের একটা লাইব্রেরিও দিছি আমরা, আমাদের এলাকায় লাইব্রেরিটা আচ্ছা। এখনো আছে। এখনো এটা আছে, খুবই ভালো। মানে খুব ভাঙ্গাভাঙ্গি অবস্থা হলেও এখনো আছে, মানে এখন টেক কেয়ার করা হয় না, আমরা এলাকায় নাই, গ্রামে নাই। হুম হুম। তো আমার কাছে মনে হয়, যদি আমারে বলেন, আমি কিন্তু ক্লাস 5 পর্যন্ত আমার কুপিবাতি বা হারিকেন যেটারে বলে, হেরিকেন যেটারে বলে আমার ভাষায় বলি, জি ওইখানে আমার লেখাপড়া করতে হয়েছে ক্লাস 5 পর্যন্ত। 6 এ আমার কারেন্ট আসছে। আমার ঢাকায় যদি আসতে হইতো, ইটস নিয়ার অ্যাবাউট আপনার 18-19 ঘন্টার জার্নি। ওকে। একদম নদী বর্ডার এলাকা, রিমোট। সেখানে আপনার এন্টারটেইনমেন্ট বলতে 1 টাকার আইসক্রিম, সেটা হলো প্রিমিয়াম কোয়ালিটি, আর 50 পয়সার আইসক্রিম, সেটা হলো একটু আমাদের রেগুলার কোয়ালিটি। জেনারেশনে তো আসলে ওই ওই রকমই ছিল। রকমই ছিল। আর নিউজপেপার বলতে পরের দিন সকালে, আজকের খবর পরের দিন সকালে গিয়ে পৌঁছাবে আমাদের এলাকায়। আমি যদি বই না পড়তাম, আমি আউটসাইড ওয়ার্ল্ডের সাথে জীবনেও কানেক্ট করতে পারতাম না, জীবনেও কানেক্ট করতে পারতাম না, সম্ভবই ছিল না। আমি যেগুলো এখন চিন্তা করতে পারতেছি, জি। কারণ এখন কাউকে ছোট করার উদ্দেশ্যে না, আমি যেই পরিবেশে বড় হয়েছি ওইটার একটা, তো মানে একটা সারাউন্ডিং আছে, ওটার একটা Obviously, ক্যাপাসিটি আছে। capacity এই আছে, ক্যাপাসিটির বাইরে আমি তখনই যাইতে পারবো যখনই আমি চিন্তা করতে পারবো। চিন্তাটাই আমার একমাত্র তখন হাতিয়ার। তো ওই চিন্তা করাটাই আমার মানে মানে বই, শিখতে হেল্প করছে বই। হ্যাঁ বইটাই আমার হেল্প করছে আসলে। তো লাইফে এখন অনেক সিচুয়েশন দেখি, ওই দেখেই বোঝা যায় লোকটা বাটপার, কারণ আমি ওই স্টোরি টেলিং দিয়ে আসছি, হ্যাঁ, আমি হ্যাঁ। ওই এক্সপেরিয়েন্স দিয়ে একটা আসছি। বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, বোঝা যাবে। অ্যাপ্রোচ দেখলেই বোঝা যায়। আমার কাছে এটা মনে হয় যে আমার বই অনেক হেল্প করছে। তো ভাই আমরা তো খুবই লাস্টের দিকে আসছি, স্পিকিং অ্যাবাউট বই। তো আমি আজকের ডিসকাশনটা আমাদের অনেক ইন্টেন্স হইতে পারতো আরো বড় করলে, বাট সামহাও আমরা এই এপিসোডে করতে পারবো না, জি। লাস্টের দিকে আসছি আমরা। বাট বিফোর ক্লোজিং, জি। তো আপনার কাছে কি মনে হয় যদি 5টা বই, মানে 4-5টা বই আপনি বলেন, সফটওয়্যার ডেভেলপার শুধু না, অ্যাজ এ হিউম্যান বিং, জি। যাকে একদম বেটার হিউম্যান বানাবে, তা আপনি ধরেন মানে কোন বইগুলো সাজেস্ট করবেন যে তারা বেটার হিউম্যান বিং বানাইতে পারে, এই কয়টা বই তার লাইফে প্রচুর চেঞ্জ করতে পারে? 5টা বইয়ের নাম এই মুহূর্তে হয়তো মনে করতে পারবো না, আচ্ছা। বাট ওই যে আমি যেটা বললাম যে ডক্টর লুৎফর রহমানের বই আমার আচ্ছা। লাইফে অনেক অনেক ভালো ইম্প্যাক্ট impact ফেলছে। ফেলেছে। সেখান থেকে আসলে আমি হচ্ছে ওই যে ধর্মীয় ব্যাপারে বলি, তারপর হচ্ছে নৈতিকতা, এগুলোর ব্যাপারে হচ্ছে খুব ভালো ভালো Interested। কিছু মেসেজ পাইছি আচ্ছা। সেখান থেকে। তারপর শরৎচন্দ্রের যে আমি রচনা সমগ্র পড়ছি, সেখান থেকে হয়তো ডিরেক্ট মেসেজ পাই নাই, বাট তার যে বিভিন্ন মানে বোঝানোর ডিফারেন্ট ক্যাপাসিটি, হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে সিচুয়েশন অ্যাঙ্গেল থেকে এক্সপ্লেইন যে করা বিভিন্ন মানুষের লাইফ স্টোরি বা তার গল্পগুলো ছিল, উপন্যাসগুলো ছিল, খুব যে ভালো। প্রত্যেকটাই খুব ডিফারেন্ট একটা থেকে আরেকটা। হুম। তারপর হচ্ছে আমি আরো কয়েকজনের বই পড়ছিলাম, সেখান থেকে অনেক কিছু শিখছি। তো এই আর মুহূর্তে যদি বলতে গেলে সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা আসি, মানে সফটওয়্যার ডেভেলপমেন্টে রিসেন্টলি বলেন সিস্টেম ডিজাইন বা কমপ্লেক্স সিস্টেম আচ্ছা। এক্সপ্লেইনিং, এইগুলোর দিক দিয়ে কি বই আপনি suggest এগুলোর করতে জন্য চান? আমি সবাইকে সাজেস্ট করব যে ক্লিন হচ্ছে সিরিজটা যে আছে,
ক্লিন আচ্ছা। কোড, ক্লিন আর্কিটেকচার, হুম, এটা হুম। মনে হয় যে আমার একেবারে মোটামুটি সব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আচ্ছা, জানা আচ্ছা। উচিত। তারপর ফোকাসড হওয়ার পর তো সিস্টেম ডিজাইনের কিছু বই আছে, অ্যালেক্সু বই আছে, অ্যালেক্সুর বই ভলিউম আছে, 2 হ্যাঁ আছে। ওই দুইটাও আমি পড়ছি যে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য। তো আচ্ছা, আমার মনে হয় যে জেনারেল লেভেলে ক্লিন সিরিজের যে বইগুলো আছে, ভালো আই হেল্প থিঙ্ক করবে। দুইটা বই আছে, ক্লিন কোড, ক্লিন আর্কিটেকচার, সেটা এগুলো আর একটা হচ্ছে বই আছে গুড ক্লিন এনাফ। কোডার। ক্লিন কোড, প্র্যাগমেটিক আচ্ছা, প্রোগ্রামারের মতো মনে হয় রাইট, কিছুটা। হ্যাঁ, ক্লিন কোডারটা আমি পড়েছি, ওটাও বেশ ভালো। রাইট, আম, তো সুমন ভাই, জি, আমরা আসলে ডিসকাশনের খুবই লাস্টে আসছি, বাট এই ডিসকাশনটা আই থিঙ্ক আমরা ডিফারেন্ট একটা ফরম্যাটে কখনো করব জি, না, হয়তো বা আমরা 3-4 জন মিলে ডিসকাশনটা করবো। এখানে তো আচ্ছা, আমাদের হ্যাঁ, দুজনের পার্সপেক্টিভ, করা আমরা যায়, আরো জি, বড় পরিসরে করব। আর আসলে একটা জিনিস ভাই রিকোয়েস্ট, সেটা আমি চাই মানে জি, সবার কাছে, যে আমার টেক কমিউনিটিতে আমরা আসলে কিছু জিনিস নিয়ে কথা বলি, কিছু জিনিস মানে খুবই সেন্সিটিভ টু ডিসকাস অ্যাবাউট। জি, যেমন এই ফ্রেমওয়ার্কের আসলে এটা অনেক দূর স্কালেশন হয়, আমরা কিন্তু এটা নিয়ে কথা বলতে চাই না। ডেফিনেটলি ফ্রেমওয়ার্ক নিয়ে ডিসকাশন দরকার আছে, যেটা মার্কেট নিয়ে তুমি এটা পড়ো, হুম, বাট হুম, হুম, ট্রান্সফারেবল স্কিল সেটগুলো আইডেন্টিফাই করে ওইদিকে স্কিল সেটের একটা দরকার আছে। রাইট, তো রিসেন্টলি আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছি, তো জি, আমার খুবই ছোট আকারে একটা ট্রেনিং ম্যাটেরিয়াল শেয়ারিং প্ল্যাটফর্ম আমি আপনাকে দেখাইলাম। হুম, 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 দেখছি তো আমি, হ্যাঁ, ওই ট্রান্সফারেবল স্কিল সেটগুলো নিয়ে আমি জানি এটা নিশ মার্কেট, আই উইল নট গেট হান্ড্রেডস অফ পিপল, রাইট, আমি জানি। কিন্তু আমি চাই যে আপনারাও সবার স্কোপ থেকে আপনারা যেভাবে জার্নিগুলো কন্টিনিউ করছেন, অবশ্যই এগুলো নিয়ে ডিসকাস করেন, আমি এগুলো অ্যাপ্রিসিয়েট করি। আর আর যারা বিদেশ আছেন তারা দেশে বেশি বেশি আসেন, এরকম ডিসকাশন করেন, কারণ আমাদের তো জি, আসলে বাইরে গিয়ে কাজ করার সুযোগটা হয়নি। যেহেতু আপনাদের হয়েছে, ডেফিনেটলি আমার সাথে হোক অন্য কারোর সাথে হোক পডকাস্টগুলো চালু রাখেন আপনারা। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে মোর আপনাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি, যারা জি, একটা জায়গায় গিয়েছেন, মোর স্পিকিং অ্যাবাউট হাউ টু আর্ন মোর মানি, হাউ টু ক্র্যাক দ্য ইন্টারভিউস, এগুলো নিয়ে তো আমার একটা প্ল্যান আছে, ইনশাল্লাহ হুম, হুম, যদি হুম, আমরা জি, সময় পাই করবই। আমাদের আমাদেরকেও আর কি ওইদিকে আপনারা নেভিগেট করবেন। সো আর আমাদের যদি ভিউয়ারদের জন্য স্পেসিফিকলি যারা আমাদের টেক, হুম, হুম, যারা আগ্রহ রাখে, তাদের জন্য যদি আপনি কোনো মেসেজ থাকে, আমরা লাস্টে ইউ ক্যান শেয়ার, ইউ ক্যান এন্ড দিস আচ্ছা, এপিসোড। হ্যাঁ, তাদের জন্য আমার সাজেশন থাকবে যে আপনারা ওই যে যেহেতু আজকে আমরা একটু কিছু জিনিস নিয়ে আলোচনা করছি, এআই ফ্রেমওয়ার্ক, এই জিনিসগুলো চলে আসছে, তো এগুলোর সাথেই হচ্ছে আসলে রিলেট করে এরকম মেসেজ রাখবো যে আপনারা হচ্ছে যেই জিনিসটাই শুরু করেন, অলওয়েজ আইডেন্টিফাই করবেন যে ওইটার শুরু করার জন্য বা ওইটার সাথে রিলেটেড কি হচ্ছে ফান্ডামেন্টাল নলেজ দরকার। যেমন আমি হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক শিখতেছি, মান স্ট্যাকে কাজ করতে চাচ্ছি বা লারাভেল ফ্রেমওয়ার্ক শিখতেছি, ফাইন, বাট এই ফ্রেমওয়ার্কগুলো কোথায় ব্যবহার করা যায় বা এটা করতে হলে মিনিমাম কী কী লাগে? আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগতেছে, ডেটাবেজ আপনার সব জায়গায় ব্যবহার করতে হবে, নেটওয়ার্কিং লাগবে, যেই সিস্টেমই বানান না কেন। তো অলওয়েজ এই ফান্ডামেন্টালসগুলোতে ফোকাস রাখবেন আর কি। হ্যাঁ, আপনার এখন কুইকলি টাকা ইনকাম করা দরকার, জবে ঢোকা দরকার, তার জন্য আসলে আমার একটা টুলস বা টেকনোলজি ফোকাসই পড়াশোনাটা করতে হয়। সেটা করে আপনি শুরু করে দেন, বাট ওই যে এটাই স্টপ করেন না যে আমি এই ফ্রেমওয়ার্কটা শিখেই হচ্ছে আমার ক্যারিয়ার চলে যাবে। আপনি ওইটা শিখে জার্নিটা শুরু করেন, বাট অলওয়েজ আইডেন্টিফাই করবেন যে আমার ল্যাকিংস কোথায় আছে, উইকনেস কোথায় আছে, এবং অলওয়েজ সেটা আইডেন্টিফাই করে আসলে ওই জায়গাগুলোতে কাজ করতে হবে আর কি। আর থ্যাংক ইউ সুমন ভাই, আমরা অনেক লম্বা সময় নিলাম এবং অনেকবার টেকনিক্যাল আমাদের সমস্যা হইলো আজকের ডিসকাশনে, বাট অ্যাগেইন আফটার অল আমি অনেক কথা বলতে পারছি আর কি অনেকদিন পর। কারণ না, না, এটাই ভালো যে লাইক হ্যাঁ, রাদার দেন কি বলে যে একটা ফর্মাল জাস্ট হ্যাঁ, কিছু কোশ্চেন থ্রো করা হইলো আর আমি বলে যাচ্ছি, এর চেয়ে আসলে একটা ডিসকাশন হ্যাঁ, দুইজনের correct. কথা বলাই উচিত, কারণ আপনারও এক্সপিরিয়েন্স আছে, আমারও এক্সপিরিয়েন্স আছে, সবাই আসলে মানুষের জানা উচিত। Alright, আমরা আবার পরে নেক্সট এপিসোডে ইনশাআল্লাহ আমরা অনলাইনে হোক অফলাইনে হোক করার চেষ্টা করবো ভাই। জি, ততদিন ভালো থাকবেন, আপনার কালকে সম্ভবত আপনি মুভ করবেন, আপনার হ্যাঁ, যাত্রা শুভ আগামীকাল হোক। আবার আপনি সুস্থ থাকবেন আপনার পরিবারকে নিয়ে, আপনার আমাদের শুভকামনা সবসময় থাকলো। আমরা আজকে তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।